Recording in progress. হ্যালো এভরিওয়ান। হ্যালো। হ্যালো। সো শাফি, কি অবস্থা? উদয়। চলতেছে ব্রো, তোর কি অবস্থা? এই তো চলতেছে জীবন। দুনিয়ায় ওলটপালট হয়ে যাচ্ছে সবকিছু, বাট মনে হচ্ছে এখানে একটু শান্ত আছে আর কি সবকিছু। বাট হাউ লং, সেটা হলো রিয়েল কোয়েশ্চেন। আই ফিল লাইক এই বিপদ আমাদের সবার জন্যই আসতেছে, ওয়ান ওয়ে অর দি আদার। আই থিঙ্ক পুরো ওয়ার্ল্ড মানে ইকোনমি, পুরো ওয়ার্ল্ড সিচুয়েশনটা আমার কেন জানি মনে হচ্ছে অনেক মানে কোথাও গুড নিউজ পাচ্ছ? আমি তো কোথাও গুড না, পাচ্ছি না। সবাই সবার মতো নিজ উদ্যোগে যুদ্ধ লাগাইতেছে একজন আরেকজনের সাথে। ধর, ওইদিকে রাশিয়া ইউক্রেন আছে, তারপর এদিকে লেবাননের সাথে ইসরায়েলের লাগছে ভালোই। হুম। ওদিকে ইরান আবার মারছে কতগুলা মিসাইল। সো মানে সবাই সবার মতো আর কি, এক মানে নিজেদের পার্টিসিপেশন করতেছে। এদিকে দেখলাম নর্থ কোরিয়ার যে কিম জং উন, সেও বলছে যে নর্থ কোরিয়ার সাথে কোনো তেড়িবেড়ি করলে কিন্তু দিব নিউক্লিয়ার বোম মেরে। সো মানে সবাই যে যার জায়গা থেকে ভালোই মানে কন্ট্রিবিউশন করতেছে আর কি ওয়ার্ল্ডের পিস হুম। বজায় রাখার জন্য। আই থিঙ্ক মানুষ অনেকদিন ভালো ছিল, হয়তো মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর অনেক দিন চলে গেছে তো। তো ছোটখাটো ওয়ার সবাই হয়েছে, একটা সো মানে আবার মনে হচ্ছে ফ্যান্টাসিতে যে আছে। প্রিপেয়ার্ড হচ্ছে নতুন কোনো একটা বিগ গেমের জন্য। সেরকম হ্যাঁ, আর সিমটম দেখা যাচ্ছে এইসব আর কি। নিউজে তুই ইনস্টাগ্রাম বা বিভিন্ন টুইটারের কমেন্ট টমেন্ট দেখবি যে সবসময় মানে সবাই কেন জানি এন্টিসিপেট করতেছে যে মানে একটা সিকুয়েল, মুভির সিকুয়েল বের হয় না, ধর অ্যাভেঞ্জার্স 3, এরকম আর কি। মানে ওয়ার্ল্ড ওয়ার 3 জন্য মানে সবাই কেন জানি এন্টিসিপেট আমি কিন্তু করতেছে আবার। লিটারালি এক দুইটা স্টেপ পারে, বুঝছো? হুম বিকজ অলরেডি যা শুনলাম যে আমেরিকা নাকি ইসরায়েলের সাথে হুম বৈঠক করতেছে, দে অলরেডি পাবলিকলি বলছে জো বাইডেন, আই থিঙ্ক, হুম। যে ওরা অলরেডি ইরানের যে অয়েল ফিল্ড গুলো আছে, অয়েল ফিল্ড গুলো তোর অ্যাটাক করার জন্য রেডি ওরা। ওরা তো সবসময় ফার্স্ট অ্যাটাকটা করে অয়েল ফিল্ডে। সো হ্যাঁ, বাট এখন মানে ওরা প্ল্যান নাথিং করছে, নিউ। এখন ইরানকে অয়েল ফিল্ডে অ্যাটাক করলে ইরান কিরকম রেসপন্স? ইরানও কিন্তু নিউক্লিয়ার ওয়েপন আছে, এটা মাথায় রাখিস। হুম। And আমেরিকার অনেক ইম্পর্টেন্ট এখন ইরানকে কোনোভাবেই কোনো কিছু মানে আমেরিকার এখন দরকার ডিপ্লোমেসি মেনটেন করা। মানে ওদের জন্য যত সব মিডল ইস্টের প্রবলেম, ওদের জন্য অর্ধেক প্রবলেম হয়েছে। একমাত্র হুম। ইউএসএ পারে ইসরায়েলকে মানে ই করতে, ঠান্ডা করে, মানে এটা করতে শুধু সিচুয়েশনটাকে নর্মালাইজ করতে। শুধু একজনই আছে আমেরিকার মাথায় এখন, জিনিসটা পুরো ওদের মাথায় এখন, ওরা কিভাবে হ্যান্ডেল করে জিনিসটা। আমেরিকা অনেক এক্সকিউজ দিচ্ছে, ওদের ইলেকশন আছে, এই আছে সেই আছে, সো এটা ইম্পর্ট্যান্ট ওদের জন্য। মানে এই ধরনের এক্সকিউজ অনেক জায়গায় দিতে দেখা গেছে, যে ওদের ইলেকশনের কারণে ওরা এইভাবে ইসরায়েলকে থামাইতে পারতেছে না, বা ওই থামানোর প্রসেসও ওইভাবে ইফেক্টিভ হচ্ছে না। তাহলে তাহলে ইউ আর নট ফিট টু বি দ্য লিডিং পাওয়ার ইন দ্য, তুমি মানে তো সব এটা জায়গায় আবার তোর মানে হ্যাঁ। ফর্মালি বলে নাই, মানে ইনফর্মালি আর কি, এরকম একটা আভাস। বিকজ মানে অনেক ডোনার থেকে শুরু করে ইলেকশনে যারা কি রোলটা প্লে করে, তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে জুইশ লবিস্ট গ্রুপের অ্যাকচুয়ালি সাথে আই থিঙ্ক কানেক্টেড। ইসরায়েল যে তুই লাস্ট কয়েকটা মাস ধরে একটু তুই আগে, ইসরায়েল কিন্তু গাজার সাথে যা করতেছিল গত এক বছর ধরে, তাও ধর মেপে মেপে করতেছিল, বুঝছিস না? মানে একটা অনেক বেশি ঝামেলা করতেছে না আশেপাশে। ইসরায়েল আমি যেটা এখন দেখলাম যে এখন কয়েক মাস ধরে ওরা কেন জানি জিনিসের র্যাম্প আপ করতেছে, হেজবুলের সাথে ঝামেলাগিরি, মানে ধর লেবাননের সাথে ঝামেলা। মানে আই থিঙ্ক এটা ওদের একটা ক্যালকুলেটেড প্লে, বিকজ আমেরিকাতে ইলেকশন হচ্ছে তো। সো আমেরিকাতে ইলেকশন হচ্ছে, এক এক তো জানে ওরা ডিস্ট্রাক্টেড। সো ওদেরকে খুব একটা বলার, ওদেরকে প্রেশার দেওয়ার জন্য এনভায়রনমেন্ট নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এখন এই মুহূর্তে যদি ইসরায়েলের অ্যান্টি কোনো পজিশন নেয়, যে কোনো কোনো পলিটিক্যাল পার্টি, রিপাবলিকান বা তো জো বাইডেন আর পাওয়ার ডেমোক্রেটরা, ওরা যদি এই মুহূর্তে একটা অ্যান্টি ডেমোক্রেটিক অ্যান্টি ইসরায়েল একটা স্ট্যান্স নেয়, ইমিডিয়েটলি কি হবে? তো জুইশ যে লবিটা আছে আমেরিকাতে, ওদের ওদের কিন্তু ব্যাকআপটা সরে যাবে। মানে জো বাইডেন আর কামালা হ্যারিস ডেমোক্রেটদের যে ব্যাকআপটা আছে জুইশদের, ওই জুইশ বলবো মানে ইসরায়েল লবিটার যে ব্যাকআপটা আছে, ওই ব্যাকআপটা সরে যাবে। মানে ব্যাকআপটা সরে গেলে অনেক বড় একটা ফাইন্যান্সেরও মানে ল্যাকিং হবে। ফাইন্যান্সিং ল্যাকিং, পলিটিক্যাল ল্যাকিং, সোশ্যাল ল্যাকিং, সবকিছু ব্যাপারে সবকিছু মেপে টেপে দেখলে কিন্তু কামালা হ্যারিসের একটা হারারও বড় চান্স আছে। সো এখন এই মুহূর্তে অ্যান্টি ইসরায়েল স্ট্যান্স, বিকজ ইসরায়েল এত পাওয়ারফুল আমেরিকার ফরেন পলিসি পর্যন্ত, এখন কোনো অ্যান্টি ইসরায়েল স্ট্যান্স নিবেই না। সো এইটার ক্যালকুলেশন চিন্তা করে হয়তো ইসরায়েল একটু বেশি অ্যাগ্রেসিভ হয়েছে মিডল ইস্টে, এটা আমার একটা হুম। থিওরি। ওরা কিন্তু গাজাতে কোনো রকম, তুই যেটা বললি যে মেপে মেপে করছে, তাও না, গাজাতে ইনাফ
অ্যাট্রসিটি থেকে শুরু করে, মানে ওদের যে সেফ জোন গুলো ওরা সিলেক্ট করে দিছে, ইভেন সেই জায়গাতে অ্যাটাক করছে। হুম। মানে থাউজেন্ডস অফ কিডস মারা গেছে, হসপিটাল, মানে এটা মেপে ওরা মেপে অ্যাটাক বলে না, লাস্ট 40,000, অক্টোবর বুঝছে? থেকে যে শুরু করছে এখনো থামাথামি নাই, মানে চল্লিশ মানে হাজার অনেক। হচ্ছেই মানুষ আছে। মেরে ফেলছে ওরা, 40। ইভেন ওই যে কয়দিন আগে আমরা তো ডিসকাস করছিলাম না, ইরানের যে মারা গেল প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ, উনি যে মারা গেল, ওইটাও মানে অনেকে প্রেডিক্ট করতেছিল যে এটা হয়তো ইয়ার হাত আছে, নেতানিয়াহুর হাত আছে। এখন কিন্তু আবার ওই সন্দেহটা শুরু হচ্ছে আর কি। কারণ নেতানিয়াহু এখন ধরে ধরে এদেরকে মারতেছে, ধর হিজবুল্লাহর যে প্রধান, ওনাকে মেরে ফেলছে। এরপরে এখন নাকি ইরানের নতুন প্রেসিডেন্ট যে একেও মারার মানে চান্স আছে আর কি, সবাই উম, তবে ইয়া ইরান করতেছে। এটাকে, ইরান এটা হুম পাবলিকলি কখনো একনলেজ করবে না যে আমাদের আগের প্রেসিডেন্টকে মেরে ফেলছে বা বর্তমানটাকে করবে, বিকজ এটা অনেক উইকনেস দেখায়। হুম। মানে হুম কোনো একটা স্টেটের, মানে স্টেট হেডকে যদি মেরে ফেলতে পারে আরেকটা দেশ, তাহলে তো তুমি তো এই গেমেই নাই, ব্যাপারটা এরকম। So ইরান হ্যাঁ, কখনো একনলেজ করবে না। আর মানে এটা অলসো পুটস ইউ আন্ডার দ্য স্পটলাইট, তোমাকে অনেক প্রেশার দেয় মানে টু রেসপন্ড টু দিস অ্যাগ্রেশন। তো তোমার যদি ক্যাপাবিলিটিস না থাকে, আসলে আই থিঙ্ক ইরান আর ইসরায়েলের মধ্যে একটা বেশ, মানে আই থিঙ্ক ডিফারেন্স আছে তোমার তোর অ্যাগ্রেশনের মানে ক্যাপাবিলিটিসে। তো রিসেন্ট যে ড্রোন অ্যাটাকটা দিয়েছে ওইটাতে কিন্তু ইসরায়েলের অত বেশি মানে মানে তোর ইয়া হয় নাই, ক্ষতি ক্যাজুয়ালিটি হয় হয় নাই, নাই, বাট ক্যাজুয়ালিটি মানে হয় নাই। হুম। খুব বেশি হয় নাই, বাট তোর এক ধরনের মানে কি বলবো, আতঙ্ক তৈরি করতে পারতেছে কিন্তু, যেটাও মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হুম। আর কি। হ্যাঁ, মানে একটা মানে দেতন্ত বলে এটাকে ফ্রেঞ্চে, মানে ধর আম, মানে কি বলবো, তুই যখন পাওয়ার দেখাবি তখন তোর তোর এগেন্সে যে অ্যাগ্রেসিভ হবে সে ধর একটু পিছাইতে এক স্টেপ পিছাবে। সো ইসরায়েল হয়তো এখন এক স্টেপ পিছাইছে, ও এখন ইসরায়েল মানে ইরানের যে ধর ক্যাপাবিলিটিস দেখে হয়তো ও একটু চিন্তা করতেছে, আগে যা করতে এখন এটা ডাবল টাইম চিন্তা করতেছে। বাট আমার মনে হয় ইসরায়েল আরো অনেক হুম। অনেক পাওয়ারফুল। ইসরায়েল যদি চায় ইরানকে অনেক বেশি ক্ষতি করতে পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে ইরানকে ক্ষতি করে কি পার পেয়ে যেতে পারবে না, ইরানেরও ইনাফ ক্যাপাবিলিটিস আছে। আর হ্যাঁ, ইরানের আর ইরানের সাথে তো ওই যে লেবাননেরও একটা এখন ইয়া আছে, এলাই আছে। সো লেবানন, এখন লেবানন সরকারটা আমি জানি না, বাট হেজবোলার অ্যালায়েন্স আছে, হ্যাঁ, হেজবোল্লাহ বাংলাদেশ সরকার মানে ওখানেও নাকি অন্তর্বর্তী সরকার হয়েছে একটা। তো ওদের কি ডক্টর ইউনুস নাকি? হ্যাঁ, ওদের যে ডক্টর ইউনূস ইকুইভ্যালেন্ট আছে, সে বলছে যে আমরা এই অনাকাঙ্ক্ষিত হত্যা আর চাই না, মানে উনি হ্যাঁ, আর কি ইভেন যুদ্ধ বিরতিতে। লেবাননের সাউদার্ন পার্ট অফ লেবাননও কিন্তু অকুপাই করা হয় ইসরায়েলি মিলিটারি ফোর্সেস, ঠিক আসলে আছে? দ্যাটস দ্য থিং, বুঝছস, এভাবে লেবানন প্যালেস্টাইনের বিভিন্ন সরকার আছে, এগুলোকে মানে ধর মানে এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, মানে পুসি সরকার টাইপের, বুঝছস। এগুলো হচ্ছে তোর মানে ধর পিএলএ, ধর প্যালেস্টাইন একটা পিএলএ আছে, তারপর লেবাননে যেটা আছে, ওরা ধর একটু মানে ওদের পলিসি হচ্ছে মানে খুব একটা মানে ইয়া হয়ে থাকে, মানে বড় বড় দেশগুলোর বড় বড়, ওরা আসলে পিপল রিপ্রেজেন্টেটিভ খুবই কম। ওদের 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 উইকনেস দেখেই হেজবুল্লাহ তারপর হামাস টাইপের অর্গানাইজেশন গুলো আরো বেশি পপুলার, বা ওদের বেশি পপুলার সাপোর্ট, বা ধরো ওদের বেশি মোমেন্টাম থাকে। সো ওইটা কিন্তু একটা বড় মানে যে ব্যাপার তোর মানে মিডল ইস্টে, এই উইকনেস অফ দিস সর্ট অফ নিউট্রাল গভর্নমেন্টস, বুঝছস। বিকজ এখন জিনিসটা যেটা আমি বলতেছিলাম তোর, ইরান ইয়া মানে ইরান কিন্তু একা না, ইরানে কিন্তু অনেক মিলিশিয়া অর্গানাইজেশন আছে, হেজবোল্লাহ আছে, হুতিজ আছে, তারপর বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন আছে পুরা মিডল ইস্টে। আর আই থিঙ্ক সিরিয়া আর ইরানও মোটামুটি অ্যালাইড, ওদিক দিয়ে রাশিয়াও অ্যালাইড আছে। সো এখন ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার মতো মানে সিচুয়েশনটা একদম ভেরি রাইট, টু বি অনেস্ট। হুম আর মিডল ইস্টের সিচুয়েশন কত 1 বছর 2 বছর ধরে জাস্ট ওয়ার্স হয়েছে, মানে প্রোগ্রেসিভলি ওয়ার্স হয়েছে আসলে। এটা না দায় কাকে দিব এটা আমি বুঝতেছি না, হুম। আমেরিকা ছাড়া আর কি। তবে ওইটাকে হয়তো ওয়ার্ল্ড ওয়ার 3 নাও বলতে পারে, যদি ইউরোপিয়ানরা এঙ্গেজ না হয়, দেখা যাবে ওইটাকে বলবে মিডল ইস্টার্ন ওয়ার। হ্যাঁ, তাও ঠিক। ও মানে খুবই ওয়ার। সিলেক্টিভ ওরা গাজার ব্যাপারে, হুম। বা তুই এই যে লেবানন অ্যাটাকের ব্যাপারে, বাট ওরা ঠিকই মানে, তোরা মর্গান পিয়ার্স আর হচ্ছে মেহেদী হাসানের একটা রিসেন্ট ডিবেট হয়েছে, এটা দেখিস তোরা, ঠিক আছে, এই ইস্যুটা নিয়ে, যে তুমি বারবার মর্গান পিয়ার্স পুরো ধুয়ে দিছে একদম, মানে মনে পিয়ার্স হচ্ছে যে, মর্গান। হ্যাঁ পিয়ার্স পিয়ার্স মর্গান। মর্গান, হ্যাঁ। সো ও পিয়ার্স লাস্ট মর্গানের সাথে যে, ইয়া মর্গান জার্মানদের মতো পিটারসন। লাস্ট নেম আগে বলতেছে। সো তোর মানে ওইটা তোরা দেখিস, মানে পুরো ধুয়ে দিছে, মানে ও বারবার 7ই অক্টোবর না 9ই অক্টোবর যে অ্যাটাকটা হয়েছিল না, হ্যাঁ, ওখানে ওইটাকে কন্ডেম করতে এক্সকিউজ বলে, হ্যাঁ। হিসেবে, ওইটাকে এক্সকিউজ হিসেবে বারবার ইউজ করতেছে যে এইটা কেন হয়েছে। কিন্তু মেহেদী হাসানের কথা হচ্ছে, এইটা কেন হয়েছে তো তুমি তাহলে অকুপেশন কেন হচ্ছে, ওইটাই মানে গোড়ায় যেতে হবে তোমাকে। তুমি বারবার একটা আমি অ্যাটাককে আমি ওই দিন এক্সকিউজ দিয়ে। একটা ইয়া হ্যাঁ। দেখতেছি, মানে রিলস দেখতেছি ইনস্টাগ্রামে, ওই যে কমেডিয়ান থাকে না, স্ট্যান্ড আপ কমেডিয়ান, ওইখানে একটা দর্শক হিসেবে একটা ইসরায়েলি লোক গেছে।
তোর দুই পাশের দুইটা যে চেয়ার, হ্যাঁ ওইখানে ফাঁকা চেয়ার দুইটা। তো ও বলতেছে যে হ্যাঁ কি অবস্থা, তুমি কোথা থেকে আসছো? ও বলতেছে আমি ইসরায়েল থেকে। তো ওই কমেডিয়ানটা বলতেছে কি তোমার দুই সাইডে কি গাজা স্ট্রিপ আর জর্ডান নাকি দখল করে নিয়ে বসছো? তো তারপর বলে না না আমার ফ্রেন্ডরা আছে ওরা এসে বসবে। বলে হুম। হ্যাঁ তোমাদের ওই যে 350 বছর আগে বাইবেলে, সরি 3500 বছর আগে বাইবেলে বলে গেছে এই হুম। জন্য ল্যান্ড দখল, এই জন্য আমি এই চেয়ার দুইটা দখল করে নিছি মানে ওইখানে আর কি ও চেয়ারের এক্সাম্পল দিয়ে মানে হ্যাঁ, ইয়ার কথা বুঝাইছে, অকুপেশনের কথা গাজার বুঝাইছে। অকুপেশনের কথা বুঝাইছে মানে। এইটা দেখে আসলে আস্তে আস্তে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের মানুষের সিম্প্যাথিও আস্তে আস্তে হ্যাঁ, প্যালেস্টাইনের ইসরায়েলের দিকে সাথে কোনো চলে গেছে। পাবলিক সাপোর্ট নাই, হ্যাঁ। কোনো পাবলিক সাপোর্ট নাই। হুম ইনফ্যাক্ট আই থিঙ্ক এই ইসরায়েলের যে জিনিসটা হুম হচ্ছে ইন মেনি ওয়েজ, হুম মানে ইটস এ গুড থিং। এটা এটা আমি হুম খুবই সেলফিশলি বলতেছি, অবভিয়াসলি ইটস নট আ গুড থিং, বাট হুম একটা যদি তোর মানে সিলভার লাইনিং দেখতে চাই, এটা হচ্ছে তোর মানুষের একটা যে ইলুশন ছিল যে আমাদের যে গ্লোবাল সিস্টেমটা, আমাদের গ্লোবাল সিস্টেম যে মোরাল বা জাস্ট ইন্টারন্যাশনাল লর যে তোর একটা কি বলবো জাস্টিস আছে ইন্টারন্যাশনাল ল এর থ্রুতে, বা দেয়ার ইজ সাম হুম কাইন্ড অফ এন অর্ডার, ওই ইলুশনটা ভেঙে গেছে, বুঝছোস? আর ইসরায়েলেরও মোটামুটি ধর অ্যাটলিস্ট মেইন স্ট্রিম পাবলিকরা ইসরায়েলের ব্যাপারে নেগেটিভ না হলেও কি বলবো ইনডিফারেন্ট ছিল। দে ডিডন্ট হ্যাভ আ স্পেসিফিক ওপিনিয়ন, ওরা সবসময় একটা মিডল গ্রাউন্ড দেখতো যে হ্যাঁ বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট, হ্যাঁ এটা তো ওরা একটা ওয়ার হিসেবে দেখতো, এটা ওপ্রেসার ওপ্রেসড অ্যাঙ্গেল থেকে কখনো দেখতো না। বাট এই গত এক বছরে যা করছে ওই জিনিসটা আসলে হুম পুরা জিনিসটাই চেঞ্জ করে দিয়েছে, মানে পুরো ইলুশনটাই ভেঙে দিছে, পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ করে দিয়েছে। এখন আমাদের জেনারেশনে যে মানুষ আছে, আমাদের জেনারেশনটা ইজ ভেরি woke, ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং। সো ওই সাইড থেকে আমি হুম একটু ফিউচারে দিকে একটু অপটিমিস্টিক, বিকজ আমাদের জেনারেশনে যখন পলিসি মেকার হবে, মেবি থিংস উইল চেঞ্জ। এখন অ্যাট দ্য সেম টাইম মেবি যারা কনসিয়াস ওরা হয়তো কোনো পলিসি মেকার হবে না, বা যারা পলিসি মেকার হবে ওরা কনজারভেটিভ রাইট উইঙ্গারই হবে। আর মেবি ধর আমাদের জেনারেশনে যারা কনসিয়াস হয়ে পলিসি মেকার হচ্ছে তারা ধর এমন হতে পারে ইসরায়েল লবির কাছে বেঁচে গেছে, ওইটা হতে পারে। বাট ইন জেনারেল আমি একটু অপটিমিস্টিক আর কি, যে মেবি ওই ইলুশনটা যেটা ছিল আমাদের হুম। গ্লোবাল সিস্টেম, ইলুশনটা ভেঙে গেছে। সো মানুষ আসলে ট্রুথটা ফেস করতে পারতেছে। সো মেবি দ্যাটস ওয়ান থিং আর কি। হ্যাঁ আর উম, মানে নেতানিয়াহু নাকি বলছে যে জাতিসংঘের মহাসচিব যে সে একেবারে মানে কোনো পার্সোনা নন কাজেরই না। গ্রাটা। হ্যাঁ হ্যাঁ। পার্সোনা নন গ্রাটা। এইটা একটা নিউজ দেখছি, আর আরেকটা মজার নিউজ দেখছি এবার নেতানিয়াহু নাকি অনেক পাকনা, অনেক পাকনা, মানে পাকনার একটা এটা লেভেল এটার থাকে। ইকুইভ্যালেন্টটা কি জানো? এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে তোর মানে হ্যাঁ, মানে শেখ হাসিনা ধর পতনের 4-5 দিন আগে ধর জামাতকে তোর করে দেওয়ার জন্য নিষিদ্ধ করে দিচ্ছে নিষিদ্ধ যে করে হ্যাঁ দেওয়ার মতো। ওইরকম, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে ওদেরকে সাপোর্ট দিচ্ছে না এখন আর, সো এটা হ্যাঁ, মানে তো কি হবে, ইউ নিড টু মানে হ্যাঁ। কি বলবো ব্লেম সামওয়ান, এখন ইউএন কে ব্লেম করব এমনও হুম তো। নেতানিয়াহু যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যখন স্পিচ দিতে আসছিল তখন কিন্তু হুম অনেকগুলো তো ডেলিগেটরা কিন্তু প্রোটেস্টে তোর হল ছেড়ে চলে গেছে। হুম হুম। এরদোগানের এ- পার্টি আগে আ- করছে আর কি, মানে আমি আই ডোন্ট হ্যাঁ। আন্ডারস্ট্যান্ড সামটাইমস এরদোগানকে রিড করা অনেক টাফ। আর একটা মজার নিউজ দেখলাম এই এই বছর নাকি নোবেল পিস প্রাইজের জন্য কাউকেই নাও দিতে পারে, মানে দুনিয়াতে পিস হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। মানে এরকম আরো আগে হয়েছে বেশ কয়েকবার হিস্ট্রিতে, বাট হুম। এই বছরও মানে নোবেল কমিটি চিন্তা করতেছে যে পিস প্রাইজ কাউকে দিবে না আর কি। সো ইন্টারেস্টিং হবে দ্যাটস দ্যাট। কিন্তু business আচ্ছা, আসলে। যেহেতু আমরা নিষিদ্ধর কথা বললাম, মানে একটা হুম টপিকে আমরা যাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি মোটেও ইচ্ছা নাই, বা বিএনপির সেক্রেটারি জেনারেল যে মহাসচিব হুম মির্জা ফখরুল বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবেও না, বা আওয়ামী লীগকে আওয়ামী লীগ দলটাকে আর কি তার ফ্যাসিস্ট আচরণের জন্য আর কি নির্বাচনে আসতে না দেওয়াটা গণতন্ত্রের জন্য আরো একটা বড় হুমকি হতে পারে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, মানে এর পলিটিক্যাল ব্যাখ্যাটা কি হতে পারে এদের একজন সবার ব্যক্তির? স্টকহোম সিনড্রোম হয়েছে এই এটাই। জামাতের আমিরও মাফ করে দিছে নাকি আওয়ামী লীগকে। খালিদ মহিউদ্দিন একটা ভালো কোশ্চেন করছে, বলছে আপনি হ্যাঁ। আপনি আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কে? তো উনি বলছে আমি আর আওয়ামী লীগকে বলছে- মাফ করিনি, আমার কথাটা এক্সাজারেট করানো হয়েছে, আমি আসলে ভুলে এইভাবে মাফ মিন করে করছি। দিছিলাম। কারণ খালেদ মহিউদ্দিন বলতেছে আপনি এভাবে মিন করতেছেন, আসলে অনেকজন হুম বলতেছে আপনি আসলে তখন বলার জন্যই বলছিলেন, কিন্তু এখন হুম ব্যাকল্যাশ খাওয়ার পর এখন আপনি আবার ঠান্ডা করে বলতেছেন। তখন উনি বলতেছে না 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 এটা মিথ্যা কথা। ওটা খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ। বাট আই থিঙ্ক মির্জা জামাতের ফখরুলের
হ্যাঁ মির্জা ফখরুলের জামাতেরটা আমি বুঝতে পারি যে জামাত হয়তো আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য, যে একটা ভোট ব্যাংক বা এটা মানে, সত্যি কথা বলতে আমি অনেকের সাথে, যাদের সাথে কথা হয়েছে বা আমি মানে অবজার্ভ করতেছি, অনেকেই আওয়ামী লীগ থেকে ডিরেক্ট জামাতের দিকে মুভ করছে। সো জামাত ওই দিক থেকে বলা যেতে পারে যে এক ধরনের এটা মানে ডিফারেন্ট একটা মানে ব্র্যান্ডিং এর জন্য, নিজেদের আই প্রমোটিং এর থিঙ্ক জন্য। এটা ব্র্যান্ডিং, মানে ধর একটা মহৎ টাইপের, আই এম বিগার দেন হেট, আই এম দ্য বিগেস্ট হ্যাঁ, পার্সন, ওই টাইপের একটা পার্সোনালিটি। মানে বাট একটা ফাপড়ের মধ্যে ছিল তখন উনি। বাট তো ওইটা মেনটেন মির্জা করে। ফখরুলের হ্যাঁ, ব্যাপারটা মানে যে ওইটা বিএনপিকে ডাজন্ট মেক সেন্স। দীর্ঘদিন, ইট মেক সেন্স কোথায় আমি তোকে বলি। হ্যাঁ। বিকজ আওয়ামী লীগ আমার কাছে যেটা মনে হচ্ছে এখন রাজনীতিটা, বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ে গবেষণা করার মতো দারুণ একটা স্পট হয়ে দাঁড়াইছে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে না আসে, বিএনপিকে কার সাথে ফাইট করতে হবে? হোয়াট এক্স্যাক্টলি। ইউ থিঙ্ক? মানে ইটস লাইক দে, ও আচ্ছা, রাইট উইং এর সাথে, মানে একটা রাইট উইং এর একটা সাথে, একটা হ্যাঁ। রাইট উইং এর সাথে বাংলাদেশের কনটেক্সটে, হুম। বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে একটা রিলিজিয়াস পলিটিক্যাল পার্টির সাথে বিএনপির কন্টেস্ট করার মতো, মানে আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, আর ওই ধরনের মানে স্ট্রং অবস্থান পারবে না কখনোই, স্পেশালি বাংলাদেশের মতো একটা দেশে। মানে বিএনপির রেলেভেন্টের জন্য মানে বিএনপির এক্সিস্টেন্সের একটা মানে কি বলবো, বিএনপির রাজনীতিতে একটা সহ অবস্থান ধরে রাখা বা বিএনপির একটা, এটাকে কি বলে, মানে বিএনপি যে রেলেভেন্ট থাকবে সেটার জন্য বিএনপির একটা বিএনপির মতো পার্টি লাগবে। হ্যাঁ, বিএনপি আর আওয়ামী লীগ দে কিপ ইচ আদার রেলেভেন্ট। রেলেভেন্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো যদি হ্যাঁ। আওয়ামী লীগ থাকে, তাহলে আওয়ামী লীগের যে ফল্ট গুলা সেটাকে পুঁজি করে বিএনপি কিন্তু তার পলিটিক্যাল ক্যাম্পেইন চালাতে পারে, এন্ড দে ক্যান গেট ইলেক্টেড। হুম, বাট যদি আওয়ামী লীগ ছাড়া অন্য একটা পলিটিক্যাল পার্টি, স্পেশালি যদি সেটা রিলিজিয়াস হোক অথবা যে কোনো টাইপের একটু রাইট উইং টাইপের হোক বা স্টুডেন্টদের থেকে একটা পার্টি আসুক, সেটার সাথে যদি কম্পিট করতে হয়, সেটাতে তো বিএনপির পুঁজিটা কোথায়? হ্যাঁ তারাও তো নির্যাতিত। হ্যাঁ, বিএনপি এন্টায়ার ফিলসফি তো অ্যান্টি আওয়ামী লীগ, তাই না? দ্যাট মানে ইজ দ্য এখন তুই এক্স্যাক্টলি। এন্টায়ার চিন্তা কর ফিলসফি। অবস্থাটা মানে কি দুঃখজনক। যারা ধর আওয়ামী লীগ ছিল প্ল্যান এ, বিএনপি হলো প্ল্যান বি। তো এখন মানুষের যারা আর কি আওয়ামী লীগ থেকে অন্য পার্টি খুঁজতেছে, ওদের প্ল্যান এ বি সিও নেই, ওরা প্ল্যান জে তে গেছে। হ্যাঁ, জামাত মানে প্ল্যান মানে জামাত। জিনিসটা এমন, গণ অভ্যুত্থানটা এমন ভাবে এটা ডিফারেন্ট ভাবে হয়েছে, একটা থার্ড পার্টি বা ধর একটা হুম। মানে কোনো পলিটিক্যাল পার্টি লিডারশিপের আন্ডারে হয় নাই দেখে বিএনপি ধর এবার গণ অভ্যুত্থান একটা মেইনলি স্টেট লাভ করতে মানে পারে নাই। হ্যাঁ। স্টুডেন্টরা ছাড়া আর কেউ ঠিক মতো ক্রেডিট নিতেই পারে নাই। না, হ্যাঁ। ট্রাই করতেছে অনেক ব্যাপারে, অনেক হ্যাঁ, ভাবে ইয়া করছে, কন্ট্রিবিউট করছে, বাট ওরা আসলে যে একটা স্মুথ ট্রানজিশন থাকে না ইউজুয়ালি, গত আমাদের 25 বছরের যা দেখলাম, 30 বছরের, হুম। ওই স্মুথ ট্রানজিশনটা বিএনপি এবার কোনো মতো জায়গা করতেই পারতেছে না, বেচারারা অনেক প্যারা এখন খাচ্ছে। যদি আওয়ামী লীগ এক্সিস্ট করে ভালো মতো বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচন হুম। ব্যবস্থায়, তাহলে বিএনপির জন্য ওইটাকে পুঁজি করাটা, আওয়ামী লীগের শাসন আমলের বিভিন্ন ভুল ত্রুটি থেকে শুরু করে বিভিন্ন দুঃশাসন বা হুম। বিভিন্ন ধরনের যে মানে কি বলবো যে অত্যাচারিতা, ওই হ্যাঁ। ফ্যাসিস্ট আচরণের না এগেনস্টে তারা কথা বলে, তারা ভোট চাইতে পারবে। বাট না লেটস সে একটা জামাতের ক্যান্ডিডেট এবং বিএনপির ক্যান্ডিডেট বা স্টুডেন্ট দের একটা ক্যান্ডিডেট ফর এক্সাম্পল, তাহলে বিএনপির আসলে ওখানে সেল করার কি আছে না ওখানে মানে? আগে ধর সবসময় স্ক্রুটিনির ব্যাপারে, মানে আমরা বাংলাদেশের মানুষ ধর এখন 2.0 চিন্তা করতেছে, ওরা আমরা আগের মিস্টেক থেকে শিখতে চাই, এই টাইপের একটা অ্যাটিটিউড। আওয়ামী লীগকে সবসময় ক্রিটিসাইজ করা যায়, আর আওয়ামী লীগ যখন পিকচারের বাইরে, দ্য ওনলি পার্সন ইউ ক্যান ক্রিটিসাইজ মানে ইন ইউর রিসেন্ট মেমোরি ইজ বিএনপি, তাই না? দেখেন তো, তুই যখন ক্রিটিসাইজ করার জন্য বিএনপি আসবে, আর মোস্ট পিপল ধর বিএনপির যা রিসেন্ট কর্মকাণ্ড দেখছে, তারপর ধর যখন পাওয়ারে ছিল ওগুলো কর্মকাণ্ড দেখছে, দে অলরেডি ওয়ান্ট টু লুক ফর অ্যান অল্টারনেটিভ। বাট আওয়ামী লীগ যদি মেন অপোনেন্ট থাকে তখন ধর বিএনপি লুকস বেটার, বাট আওয়ামী লীগ পিকচার থেকে বাইরে চলে গেলে তখন বিএনপি ডাজন্ট লুক লাইক এ বেটার অপশন, বিএনপি লুকস লাইক এ ওয়ার্স অপশন। কম্প্যারিজন করতে পারতেছে না এখন আর। সে হ্যাঁ, এবার তো তো বুঝতে বেটার পারছিস লাগে না। মির্জা ফখরুলের যে স্ট্যান্ডটা না আওয়ামী লীগ বুঝছি। মানে, আমার কথা হচ্ছে কি কি হবে না হবে ওটা পরের ব্যাপার, কিন্তু মানে মির্জা ফখরুলের থেকে এই কথাবার্তা আসাটা মানে অনেক, অনেকে চিন্তা করতে পারে অনেক মহৎ একটা ইনিশিয়েটিভ বা একটা মানে মহৎ ব্যক্তিত্বের কারণে, হয়তো আই রাজনৈতিক থিঙ্ক ইট প্রজ্ঞার ওয়াজ এ কারণে এগুলো ভেরি ব্যাড বলতেছে। মুভ, আই থিঙ্ক এটা ভেরি ব্যাড মুভ ছিল, বিকজ এটার এই জিনিসটা মানুষ এভরিওয়ান উইল সি রাইট থ্রু ইট। এমন না যে আওয়ামী লীগের মানুষরা কথা শুনে মির্জা ফখরুল করে চিল্লাই চিল্লাই সেলিব্রেট করবে, তা না। বরঞ্চ এটা বলার পথে হি ইজ মেকিং এভরিওয়ান অ্যাংরি, মানে ধর এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের বিচার দেখতে চায় সবাই ধরো এটাতে চেতে আছে, আর যারা একটু পলিটিক্যালি কনসিয়াস ওরা বুঝতেছে কি হচ্ছে, তোরা আমার মতো মানুষ, আমরা তো বুঝতেছি যে এটা কি করতেছে উনি। আর ওদিক দিয়ে এমন না যে এটা বলে উনি, এমন সিচুয়েশন না যে উনি বিএনপি অর্গানাইজড হয়ে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে প্রেশার দিতে পারবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার জন্য, ওইটাও করতে পারবে না, বিকজ ওইটা করলে আরো বাজে পিয়ার হবে। তো এই স্টেটমেন্টটা তার মানেটা কি আসলে, হোয়াট ইজ দি আউটকাম? মানে আই ডোন্ট থিঙ্ক কোনো গুড আউটকাম তো আসার কথা না এখান থেকে। পুরো আউটকাম এটা হতে পারে যে মানে কিছু একটা তো বলতে হবে মিডিয়াতে রেগুলারলি, সো এটা হতে পারে যে রেলেভেন্ট থাকতে হবে।
মিডিয়াকে। বাট মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে আসলে কি আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ তো দেশের অনেক সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগকে কি আহ, মানে দল হিসেবে বিচার করবে এখানে, নাকি তোর তাদের মানে ফ্যাসিস্ট আচরণের জন্য বিচার করা হবে, নাকি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পর্যায়ে যাইতে পারে, মানে এই ধরনের জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় স্বচ্ছ বিচার হবে বলে মনে হয় না এখানে। এটা মোস্টলি পলিটিক্যাল ডিসিশন আর কি, যেটা দেশের বিভিন্ন রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আছে তারা অবশ্যই সিদ্ধান্ত নিবে। বাট আসলে আহ, মানে যেটা প্রথমেই আমরা একদিন পডকাস্টে বলছিলাম, যে তুই যখন কোনো কিছুকে নিষিদ্ধ করবি বা কোনো কিছুকে মানে কি বলবো প্রোহিবিটেড করে রাখবি, তখনই ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, মানে উইকনেস গুলা তৈরি হবে। সো ওইভাবে জিনিসটা করাটা কতটুকু যুক্তিযুক্ত মানে হবে, যুক্তিগত হবে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই বাট থিঙ্ক বেস্ট হবে কি জানোস, মানে ধর বেস্ট হবে পার্টিকে না এনে, পার্টিকে ধর তোর মানে পার্টিকে বিচারের মধ্যে না এনে, আই থিঙ্ক তোর কিছু একটা সিনিয়র প্যানেলটাকে বা ধর সিনিয়র যে নেতাদের প্যানেলটা, ওই প্যানেলটাকে যদি বিচার করতে পারোস না, তখন হয়তো আই থিঙ্ক একটা ভালো, ওই দিক দিয়ে যদি একটা ভালো বিচার করতে পারোস, হ্যাঁ, তখন মানে আওয়ামী মানুষ লীগের একটু ভালো যারা লাগবে। হাই কমান্ড ছিল বা যারা সরাসরি জড়িত বিভিন্ন হাই ধরনের কমান্ড, এক্স্যাক্টলি। বাংলাদেশের এখন মানুষের পর্যন্ত হাই কমান্ডের তো তো নির্যাতনের। কয়েকজন অ্যারেস্টেড হয়েছে, বা ওদেরও তো ধর জেলে নাকি কত আরাম করে আছে, সব কিছু নিউজ টিউজ পাচ্ছি। সো হাই কমান্ডের একটা যদি মানে একটা ভালো বিচার হয়, মানুষ যদি ওইটাতে একটু স্যাটিসফাইড ফিল করে, আর ধর তাহলে ওই হাই কমান্ডটা চলে গেলে ধর একটা স্পেস ক্রিয়েট হবে আওয়ামী লীগের রিফর্ম করার জন্য, বা নতুন নতুন ধর সোহেল তাজের মানুষ হয়তো আসতে পারে, ওইটা হুম। একটা জিনিস আউটকাম, ওইটা ওইদিকে অ্যালাইন করতে পারে। বাট এটা আসলে আই ফিল লাইক পলিটিক্যালি, আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে হইতাম, বা আমি যদি একটা পলিটিশিয়ান হইতাম, আই থিঙ্ক আওয়ামী লীগের ব্যাপারটা আমি এভাবে জিনিসটা হ্যান্ডেল করতাম, যে ওদেরকে টপ লেভেলের নেতাদেরকে বিচার করে এট দ্য সেম টাইম আওয়ামী লীগকে এক্সট্রিমলি প্রেশারে রাখতাম, মানে শুরু মানে আওয়ামী লীগের সবাই যেন একটা আতঙ্কের মধ্যে থাকে, বা সবাই যেন একটা ভয়ের মধ্যে থাকে যে ওদের এক্সিস্টেন্সের ব্যাপার। তখন জিনিসটা আই আই ডোন্ট ওয়ান্ট দেম টু টেক ইট ফর গ্রান্টেড। ঠিক আছে, ওদের ওদের এক্সিস্টেন্সের ব্যাপারে ওদের একটু ইনসিকিউর থাকা উচিত। মানে ওদের এক্সিস্টেন্সের ব্যাপারে ইনসিকিউর থাকলে ধর ওরা একটু আই ফিল লাইক রিফ্লেক্ট করার টাইম পাবে, যে আসলে কি হয়েছে না হুম। হয়েছে। আর কোথায় ভুল রিফ্লেক্ট হয়েছে। করার টাইম হইলেই তখন ধর আই ফিল লাইক একটা স্পেস ক্রিয়েট হবে সোহেল তাজের মতো কিছু, বুঝোস না, মানে ধর অনেকেই আছে, মানে অনেকেই টস্ক আসবে আওয়ামী যারা। লীগ, অনেক আওয়ামী লীগের মধ্যে আমি শিওর কিছু ভালো মানুষ আছে আই থিঙ্ক, বা নট টু ব্যাড মানুষ আছে। এখন ফ্যাসিস্টের মধ্যে যারা যারা ফ্যাসিজমকে প্রমোট করছে ওরা কখনোই কেউই ভালো না আমার মতে। তো ধর হয়তো কেউ কম খারাপ আছে, ওদের মধ্যে একটা রিফর্ম করা সম্ভব। আই থিঙ্ক শেখ হাসিনার আওয়ামী লীগ থেকে সরে যাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শি ইজ দ্য মানে নট অনলি শেখ হাসিনা, দ্য হোল মানে দ্য এন্টায়ার ফ্যামিলি, টপ মানে ব্রাস, যারা হ্যাঁ, যারা এই এন্টায়ার ফ্যামিলি, রাইট। কিন্তু ওইটাও তো পসিবল না, বিকজ আওয়ামী লীগের গত তিরিশ তখন হয়ে চল্লিশ যাবে আওয়ামী বছরে, লীগ 2.0। হ্যাঁ, বাট দ্য থিং ইজ আওয়ামী লীগের তো জিনিসটাই তো পুরো শেখ মুজিব, তাই না? আগে তো ধর আওয়ামী লীগ ছিল, ইট ওয়াজ অ্যাবাউট দেয়ার 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 কোর আইডেন্টিটি ওয়াজ মুক্তিযুদ্ধ লিডারশিপ, তাই না? পরে এখন কোর আইডেন্টিটি ওইটার থেকে বড় হয়ে গেছে শেখ মুজিবুর রহমান। জিনিসটা মুক্তিযুদ্ধ লিডারশিপ ছিল ধর, তাও ধর মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা তাও একটু ধর অল এনকম্পাসিং, বা একটা ধর অনেক মানুষকে নিয়ে করা যায়। বাট উনি ওয়ান পার্টি স্টেট করার জন্য ওই মুক্তিযুদ্ধের চেতনাটাকে রেখেছে শেখ মুজিবের চেতনা। সো ওই ট্রান্সফারটা করার জন্য এখন ওখান থেকে আবার ফেরত যাওয়া একটু ডিফিকাল্ট। সো শেখ পরিবারের এখন এমন একটা সিচুয়েশন আছে, শেখ পরিবারের কোনো বিকল্পই নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগ ডাজন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ টু শেখ বাট পরিবার। আওয়ামী লীগ কি টাইম টু টাইম সবচেয়ে বেশি ক্ষতিটা করছেই, মানে আওয়ামী লীগের মানে শেখ পরিবারের সাথে যারা ছিল বা শেখ পরিবার থেকে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে পলিটিক্যালি বলি, বা যে কোনো ভাবেই আর কি, সবচেয়ে বেশি হ্যাঁ। বেনিফিশিয়ারিও এরাই সবচেয়ে বেশি ক্ষতি করছে, এবং এরাই বিভিন্নভাবে প্ররোচিত করছে আর কি, যে বিভিন্নভাবে এই দেশটাকে কিভাবে এরকম মানে একটা স্টেটে ইলেকশন লেস বা অ্যাকাউন্টেবিলিটি লেস কিভাবে করা যায়। এবং হুম ওই জায়গা থেকে যখন থাকে, ফ্যামিলির অ্যাটাচমেন্ট যখন থাকে, তখন ওই দলটার ডিক্টেটর হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তুই যখন এটাকে গণমানুষের জায়গায় নিয়ে আসতে পারবি, বা যারাই সাপোর্টার আছে তাদের মাঝখানে তুই এটাকে ফেলে দিবি, যে এটা তোমরা যেভাবে যেভাবে পারো এটাকে রিফর্ম করলে করো, না করলে এটা এক্সিস্টই করবে না, দ্যাটস ইট। পলিটিক্যাল পার্টি তাদের হিস্ট্রিতে যদি কোনো কেলেঙ্কারি থাকে, অফকোর্স তাদের রিফর্ম করতে হবে, এবং সেটাকে যদি পুরোপুরি ঢালাওভাবে রিফর্ম হতে হয় তাও সেটাই হতে হবে, জাস্ট এক্সিস্ট করার জন্য। হুম বট মানে লাস্ট 16 বছর 17 বছরে যেটা করা হয়েছে দেশের মানুষের সাথে উন্নয়নের নামে বা বিভিন্ন রাজনৈতিক কি বলবো মানে প্রকল্পের নামে দেশের লুট করা, মানে উন্নয়নের একটা বিভ্রম দেখানো আর কি। আমরা একটা পডকাস্ট করছিলাম কিন্তু 2 বছর আগে জিয়া হাসান ভাইয়ের সাথে, উন্নয়ন বিভ্রম।
তো এই যে উন্নয়ন বিভ্রমটাকে দেখানো, হাজার হাজার কোটি টাকা এই যে জিনিসগুলো সব বেনিফিশিয়ারি কারা শাফি? সব শেখ পরিবারের ভিতরে দেখবে। আমি খুলনার লোক, আমি জানি ভালো করে, বিকজ পুরো একটা মানে কি বলবো, এই অলিগার্ক গুলা সবচেয়ে বেশি মেনটেন করছে। যারা অলিগার্ক ছিল তারা হয় শেখ ফ্যামিলির অথবা শেখ ফ্যামিলির সাথে কানেক্টেড ছিল। So এই জিনিসটা করেই যেহেতু একটা দলকে এইভাবে এই পর্যায়ে, এত নিকৃষ্ট পর্যায়ে নিয়ে আসতে পারছে, সুতরাং ওই দলের রিফর্ম যদি হতে হয়, অবশ্যই এই ধরনের কোনো ধরনের অ্যাটাচমেন্ট রাখা যাবে না। আর হুম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, এই মুহূর্তে বাংলাদেশের আহ, মানে যে সিচুয়েশন, হুম। বাংলাদেশে একটা রাজনৈতিক সমাধানের জন্য হলেও মানে অনেক রাজনৈতিক দলকে বিভিন্নভাবে আগে আসতে হবে। কিন্তু একটা দলকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগ যে ভুলটা করছে, সেম মিস্টেকটা এরাও করবে যদি এরা কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায়। আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করায়, আওয়ামী লীগের যারা মানে সরাসরি জড়িত ছিল এবং সত্যি কথা বলতে পুরো সিস্টেমটাকে দীর্ঘদিনের বেনিফিশিয়ারি যারা, তাদেরকে আর কি বিচারের আওতায় আনা এবং দেশের মানুষের মানে একটা লজিক্যাল হইতে হবে। মানে ইচ্ছা মতো আজকে দেখলাম 113 জনের নামে মামলা হয়েছে, খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় শেখ হাসিনার নামে মামলা। মানে এই ধরনের জিনিসপত্র যখন কন্টিনিউয়াসলি হতে থাকবে, তখন কিন্তু মানে আইনের প্রতি যে মানুষের রেসপেক্টটা, বা ওই ধরনের নতুন বাংলাদেশে মানুষ আইন যেভাবে দেখতে চাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মানুষ আর ভরসা পাবে না, তখন এটা জোক হয়ে যাবে। আর অলরেডি কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করতেছে যে আপা আসছে, আপা ঢুকবে, মানে আপা চলে আসতে পারে। ইভেন তুই এখন প্রায় দেখবি, ইভেন সজীব ওয়াজেদ জয় কিন্তু অনেক জায়গায় বলছে যে খালেদা জিয়াকে জেলখানায় রাখাটা উচিত হয় নাই, মানে খালেদা জিয়াকে এইভাবে কষ্ট হ্যাঁ, দেওয়া মানে উচিত হয় দে নাই। আর বোথ প্লেইং ইচ আদার সাইডস আর কি। সজীব ওয়াজেদ জয় সায়েন্স। প্রথম প্রথম কিন্তু বলছিল যে না, বিএনপি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টিজ ইন বাংলাদেশ, বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। ইট ওয়াজ দ্য সেম জিনিস, দে কিপ ইচ আদার রেলেভেন্ট, বুঝছো? দে কিপ ইচ আদার রেলেভেন্ট, মানে অথচ 16 বছর তাকে কিভাবে মানে জাতা কলে চিপে মারছে, কিন্তু তারপরে কিন্তু এখন বলতেছে যে না ভুল হয়েছে। বাট কই, একটা লোক তো তখনও বলে নাই যে খালেদা জিয়াকে অন্তত বিদেশে চিকিৎসার জন্য যাইতে দেওয়া হোক, বা এটা সামান্য 2-3 লাখ টাকার মামলা, 2-3 কোটি টাকার মামলা, এটা তো পলিটিক্যাল মামলা। সো এই জিনিসগুলো যখন হয়েছে, তখন কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা ছিল না। কিন্তু যখনই তাদের এখন আর কোনো পথ নেই, তখন বিএনপিকে রেলেভেন্ট রাখার জন্য আবার এই ধরনের কথাবার্তা বলা, সিম্প্যাথি করা। আবার বিএনপি থেকেও কিন্তু আওয়ামী লীগের এক্সিস্টেন্সটাকে, মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখার যে চিন্তা ভাবনা, কারণ বিএনপিও জানে যে দেয়ার ইজ নো আদার পার্টি যে তাকে ব্লেম দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারবে। দ্যাটস দ্য থিং, বিএনপি আর আওয়ামী লীগ দুইটাই হচ্ছে এলিটদের পার্টি, বুঝছো? এলিটদের করা পার্টি। আর ওরা হুম। প্রথম প্রথম এলিট না হলে ইভেনচুয়ালি দে বিকেম দ্য এলিট। ওরা দুইজনেই সবসময় ভাগাভাগি করে, বুঝছ না, দেশটাকে খাইতে চায় বা দেশটাকে চালাইতে চায়। আর এখন যদি একটা থার্ড পার্টি আসতে পারে বা একটা রাইট উইং কোয়ালিশন যদি আসে, দ্যাট উড বি দ্য বিগেস্ট থ্রেট টু দ্য এক্সিস্টেন্স অফ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি এট দ্য সেম টাইম। মানে ওদের আচ্ছা, হাউ রিয়ালিটিসটা। অ্যাবাউট জাতীয় পার্টি? ওদের মতামত কি, মাই বা গড। হোয়াট আর দে ডুইং নাও? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা টপিক, জাতীয় পার্টিকে কেন জানি মানুষ ভুলে গেছে যে দিস মাদার ইররিলেভেন্ট। ফাকার। হ্যাঁ, হ্যাঁ মানে না, ইরেলেভেন্ট ঠিক আছে, বাট জাতীয় পার্টি যে কতভাবে কত কানেক্টেড ছিল প্রবলেমেটিক, হ্যাঁ। এই ফ্যাসিস্ট সিস্টেমটাকে দেশে ইনাবেল করা, বা শেখ হাসিনাকে বিভিন্ন সময় কনফিডেন্স দেওয়া, বা আওয়ামী লীগকে এই যে নির্বাচন কোনো রকম করে পার পেয়ে যাওয়া, এই যে মানে এটাতে মানে কিছু লোক থাকে না, মানে তুই একটা খারাপ কাজ করতে যাচ্ছিস, সাথে একজন এসে বলছে হ্যাঁ কর, আমিও আছি। হ্যাঁ, হ্যাঁ, আসি মানে এরকম বা অথচ এই লাভবান মুহূর্তে হয়েছে। বাংলাদেশের হ্যাঁ, রাজনীতিতে এখনো জাতীয় পার্টি রেলেভেন্ট কিভাবে? জাতীয় পার্টির কোনো বিচার হয় না, জাতীয় পার্টি নিয়ে কেউ কোনো কিছু বলতেছেও না, চুপ করে একদম কচ্ছপের মতো বসে আছে। আবার যখন নির্বাচন আসবে, একটু নাড়াচাড়া দিয়ে রেলেভেন্ট থাকবে। এভাবেই 90 সালের পরে কোনো ডিক্টেটরের দল, মানে বিশেষ করে আর্মি ডিক্টেটরের পলিটিক্যাল পার্টি কিন্তু এতদিন বেঁচে থাকে না। কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় পা দিয়ে বিভিন্ন জনকে হেল্প করে করে নিজেদের হুম। আখের গোছায় গোছায় জাতীয় পার্টি এইভাবে কিন্তু এতদিন, জাতীয় পার্টি দেশের জন্য কিছুই করেনি। এবং টাইম টু টাইম দেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পলিটিক্যাল পার্টি হচ্ছে জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি বিভিন্ন পার্টিকে হেল্প করে বাংলাদেশের মানুষের উপরে, এই আওয়ামী লীগ বা বিএনপি বা যখন যে সময় যার যে সময় আসে, তাকে কিন্তু এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেয় বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করা বা তাদের অধিকার বঞ্চিত করার জন্য। হুম। জাতীয় পার্টি হচ্ছে মেইন কালপ্রিট বাংলাদেশের রাজনীতিতে। মানে একদম আসলে ইজিলি সোল্ড আউট হয়ে যাবে, হ্যাঁ। ইজিলি মনে করে একটা করে ফেলবে আর কি। হুম। আসলে দের আর বিগার ফিশ টু ফ্রাই, বুঝছো? বিগার বিগার ফিশ টু ফ্রাই। এখন জাতীয় পার্টি যেটা করছে, কখনো অ্যাগ্রেসিভলি দালালি করে নাই, বুঝছো? সবসময় পিছন পিছন করে করে দালালি দালালি করছে, হুম। আর দালালির বেনিফিশিয়ারি হয়েছে। সো এটার জন্য এভরিওয়ান ইজ নট টকিং অ্যাবাউট জাতীয় পার্টি বা এরশাদ থাকলে আই থিঙ্ক ডিফারেন্ট হইতো। এরশাদ থাকলে হয়তো জাতীয় পার্টির একটা রেলেভেন্স একটু বেশি থাকতো। এরশাদ তো হ্যাঁ, পপুলার। জাতীয় পার্টি এখন ভাবির একটা গ্রুপ, দেবরের একটা গ্রুপ আর কি, এরকম হ্যাঁ, ভাবে চালাইছে না শেখ হাসিনা ছোট্ট বিভিন্ন একটা ভাবে। পার্টি, এটার মধ্যে আবার ওখানের মধ্যে আমার ভেদাভেদ হয়ে গেছে, এদের মধ্যে কি হবে? ওদের কিছুই হবে জাতীয় না। পার্টি চালাই তো শেখ হাসিনা, বাই দ্য ওয়ে, ভেরি তারাই তো শিওর। শিখেছে না। হ্যাঁ, উনি যেভাবে বলতো ওইভাবে আর কি, রওশনের সাথে ওইভাবে করতো। জিএম কাদের না শুনলে আবার একটু অভিমান হইতো।
সেক্ষেত্রে আবার জিএম কাদেরকে তাকে একদিক দিয়ে বার্গেনটা ভালো, বুঝাই দিত। ভালো কিন্তু মনে কর সুবিধা পাওয়ার সবকিছু পাইছে, এখন আবার যখন ব্যাকল্যাশ খাচ্ছে শুধু আওয়ামী লীগই খাচ্ছে। সো প্যারা কিন্তু নাই, মানে ছোট একটা এক্স্যাক্টলি, পার্টি হ্যাঁ। হিসেবে মানে দেয়ার ওয়েল আর সবাইকে স্টাবলিশড। কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না যে জাতীয় পার্টি যে এরকম একটা রোলে ছিল। দেখবি এই যে জামাতের সাথেও কোয়ালিশন করে ফেলবে যদি চান্স পায়, যদি ওইরকম কোনো ওরা অবস্থা কয়টা হয়। সিট ছিল তোর মনে হয়? মানে ওরা কি রংপুরে এর সাথে পুরনো সিটটা এখনো পাবে? আমার তো মনে হয় তাও পাবে না ওরা। জাতীয় পার্টির কর্মীরাও মনে হয় এখন আর মানে কোথায় ভোট দিবে বলে লিডার? নিজেরাই মানে ভোট দিবে না আর কি। অনেকে লজ্জা পাইছে তো লাস্ট ইলেকশনে, মানে পার্টি থেকে কোনো হেল্পও করে না, কয়েকজন পার্টির নীতি নির্ধারক সেজে দান্দা করে, পকেট গরম করে, আর এদিকে মানে বলে যে আমরা ইলেকশন করব কি করব না, কোনো ডিসিশন নেয় না তো। সো ক্যান্ডিডেট গুলো অনেক বিপদে পড়ে, লাস্টে অনেকগুলোকে উইথড্র করাইছে, অনেকগুলো হারছে। আওয়ামী লীগ তো জাতীয় পার্টির মানে দুইটা না তিনটা সিট দিছিল লাস্ট ইলেকশনে, চার পাঁচটা, মানে মোটেই, মানে শেখ হাসিনা হয়তো মনে মনে ভাবছে যে আর কত ফ্রি ফ্রি। আর কত ফ্রি ফ্রি, হ্যাঁ। হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন সবগুলোকে একদম নো কলে শর্ট দিছে, বাট শি অলসো পেইড দ্য প্রাইস। শি অলসো পেড দ্য প্রাইস। শি হুম। ডিড। বাট ওদের সাথে তো এসব করে লাভ হয় না। ওরা তো এমন না যে ওরা লাস্টের দিকে কোনো 14 দল তো মানে এত বাট আওয়ামী লীগ ভালো বিকেম করছে। কনফিডেন্ট, আওয়ামী লীগ বিকেম সো কনফিডেন্ট যে 14 দল বা অন্যান্য দলকে রাখতে হবে, বা এই যে লেফটিস্ট বা এই কৃষক শ্রমিক বিভিন্ন দলগুলোকে আর গুরুত্ব দেয়নি, বা জাতীয় পার্টি বলছে যে তোমরা এখন জিতে আসো পারলে, না আসলে কোনো হবে না, শুধু নৌকা জিতবে। দ্যার ইজ হুম। অনলি ওয়ান মার্কা দ্যাট উইল প্রিভেইল, দ্যাট ইজ অনলি নৌকা। মানে কত বড় স্টুপিড হলে 2018 সালে মানে কিভাবে এই কি মানে কিভাবে জিতায় আওয়ামী লীগকে 98% সিটস, 94% সিটস জিতে। মানে তুই তুই কিন্তু জাতীয় পার্টিকেও মোটামুটি সিট টিট দিয়ে কোনো একটা ব্যালেন্স করতে পারতি। মানে চুরির চুরির জিনিসটা মানে কোই লেভেলে চলে গেছে, মানে এত আউট অফ টাচ হয়ে গেছে এই সরকারটা। আমি আজকে হুম। ভারতের একটা ছেলে আছে, তো ওর সাথে কথা বলতেছিলাম, তো ওরা বলতেছিলাম যে তুমি কিভাবে দেখতেছো যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, বা এই সিচুয়েশনটা যে বাংলাদেশের সাথে রিলেশনে লং টার্ম ইফেক্ট পড়তে পারে, বা ইন্ডিয়া আসলে কিভাবে দেখতেছে। তো ও আমাকে বলতেছে যে মানে ওর যে ন্যারেটিভটা সেটা হচ্ছে শেখ হাসিনা তো দেশে অনেক উন্নয়ন করছে, মেবি সে ওইভাবে চালাইতে চাচ্ছিল। আমি বললাম ব্রো, যদি ইন্ডিয়াতে সেম কাজ কেউ করতে চায় তুমি কি, সেটা তোমার কাছে কেমন লাগবে ব্যাপারটা? হুম। বলছে না এটাও ঠিক। আমি বলছি, দেখো ডেভেলপমেন্ট এক জিনিস, মানুষকে তার অধিকার চর্চা করতে দেয় সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তুমি উন্নয়ন করে আমেরিকা বানাই দিলেও ইট হুম। ডাজেন্ট ম্যাটার। মানুষ তখন তার মানে তার মত প্রকাশের অধিকার চাইবে, তার ভোটের অধিকার চাইবে। এই জিনিস না দিয়ে তুমি তাকে হ্যাভেন বানাই দিলেও কাজ হবে না। না। তুমি আর তাকে কোনো এমন না কিছু, যে হেভেন তো বানাইছে, তাই না? এমন না যে আমি তোর কথার কথা বলতেছি মানে, হুম। ওকে বোঝাইলাম যে ইন্ডিয়া যে লং টার্ম তোমাদের পলিসিতে অনেক ভুল হয়েছে, তুমি ভাবছিলা যে এটা দিয়ে মানে পার পেয়ে যাবে, মানে এটা দেখে, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে মানে ঘুরে দাঁড়াইতে পারে বা এরকম আন্দোলন করতে পারে, দোষ বিপ্লব বা অভ্যুত্থান সাকসেস হবে না হবে, মানে বিপ্লব পরবর্তী সেটা পরের ব্যাপার। এদেশের মানুষ যে বিপ্লব করতে পারে, গণ অভ্যুত্থান করতে পারে, সেটা কিন্তু আরেকবার প্রমাণ করে দিছে। প্রুভড আগে সাকসেস, থেকেই, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বিপ্লবের পরবর্তী সময় কি হবে এটা নিয়ে কারোর কোনো কন্ট্রোল নাই, যেমন সেটা 69-এর থেকে 71-এ হোক বা 90-তে হোক, মানে যে কোনো এন্ড টাইমে। সামহাও মানে সবসময় গণ অভ্যুত্থান বা কিছু হইলে ওইটা মানুষের পক্ষেই থাকে, মানে বাংলাদেশের, মানে এবং উই লাস্ট ডোন্ট দুইটা নো টাইম হাউ কিন্তু বাট উই ক্যান ম্যানিফেস্ট যে আমরাই বিএনপি কিন্তু হয়ে বেনিফিশিয়ারি, যাই। মানে লাস্ট অভ্যুত্থানে কিন্তু হুম। বিএনপি, মানে বিএনপি পলিটিক্যাল পার্টি হয়ে পাওয়ারে আসে। সো আচ্ছা, এখানে লাস্ট অনেক, অভ্যুত্থান হওয়ার কয় বছর পরে বিএনপি আসতে পারছিল? 1 বছর পরেই তো 91 সালে ইলেকশন ক্ষমতায় করে আসে। তো পাওয়ারফুল হয়েছে। ইভেন বিএনপিও নাকি এক্সপেক্ট করতেছিল না জিতা, বিএনপি হ্যাঁ, হ্যাঁ, ওরা জিতবে। বাট ওটা কোয়ালিশন করে জিততে হয়েছিল, মানে জামাতের সাথে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ওনলি ওয়ান টাইম যেখানে বাংলাদেশে এক পার্টির মেজরিটি ছিল না, 91-এর ইলেকশনে। হুম। সো তার পরবর্তীতে কিন্তু আমাদের রাজনীতিতে এই দুরবস্থায় আসার কথা না, তারপরেও কেন আসছে সেটার জন্য অবশ্যই বিএনপিও রেসপন্সিবল ইন মেনি কেসেস। সো যার কারণে ওইটাই বলতেছিলাম যে আওয়ামী লীগ যদি না থাকে, বিএনপির কম্প্যারিজন করার মতো কিছু নেই, তখন বিএনপির জন্য রাজনীতি আরো টাফ হয়ে যাবে। এই জন্যই বিএনপি হয়তো চাইবে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, ওদিকে মানে জামাত বা স্টুডেন্টদের থেকে বা ছাত্র জনতা থেকে যদি কোনো পার্টি হয় সেটাকে ডিল না করাই বেটার হবে ওদের জন্য। ওই পলিসিতে হয়তো আজকে দেখলাম বিএনপি মিটিং করতে গেছে প্রাইম মিনিস্টার, সরি, চিফ অ্যাডভাইজারের সাথে আর কি, প্রধান উপদেষ্টার সাথে আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বসবে। মানে একটা সিস্টেম দেখছি যে উপদেষ্টারা আবার রাজনৈতিক দলকে মাঝে মাঝে ডাকতেছে, মানে ওই এটা ক্রেজটা নামানোর জন্য। হ্যাঁ, যে বিএনপি কেও ডাকবে ইম্পর্টেন্ট। এই নেক্সট উইকে। বেশি কালকে বেশি কালকে হর্নি বিএনপিকে হয় না ডাকছে। মাঠের বাইরে আর কি, মাঝে মাঝে কালকে আসো আর কালকে কি। ডাকবে, হ্যাঁ। কনসালটেশন করার জন্য অলরেডি তো তো গরম তো একটু হয়নি তো হয়ে গেছিল অলরেডি, ওরা অনেক মাসে বেশি একবার দিন দেখা চাইছে। করে যাও আর কি। এই মাসে একবার দেখা করে। এটাই তো মান্থলি করছে। সিস্টেম করছে। বিএনপি রিফর্ম। বুঝতেছে না যে আসলে গেমটা কি করবে, মানে গেমটা যে কি হবে এখনো বুঝতেছে না।
কে বুঝতেছে না, পলিটিক্যাল পার্টিগুলো নাকি সরকার? পলিটিক্যাল বা সরকারের প্ল্যান আছে, আই থিঙ্ক দিস গাইজ আর লাইক, এরা রাজনৈতিক না হলেও মোটামুটি এদের ব্রেন আছে। সো এদের আই থিঙ্ক একটা রোড ম্যাপ আছে অলরেডি, কিভাবে বিএনপিকে, হাউ দে উইল ডিল উইথ বিএনপি, হাউ দে উইল ডিল উইথ দ্য জামাত, মানে পলিটিক্যাল পার্টি নির্বাচন প্রেশারটাকে কিভাবে ডিল করবে, দে অলরেডি সর্টেড আউট, আমি প্রিটি শিওর আর কি। সো হ্যাঁ। ওইভাবেই গেমটাকে আস্তে আস্তেই করবে আর কি, মানে যখনই বাট একটু উত্তেজিত অ্যাটলিস্ট হবে। যদি 18 মাস বা 2 বছর যদি টাইম পায়, তাহলে কিন্তু নাও ইজ এ গুড টাইম টু ডু এ ক্যাম্পেইন ফর এ। সেনা প্রধান কিন্তু বলছে, বাই দ্য ওয়ে, সেনা প্রধান বলছে যে 18 মাস। 18 মাসের ভিতরে একটা গণতান্ত্রিক আচ্ছা, পন্থায় আমরা যাতে জিনিসটা কিন্তু, নির্বাচনের ব্যবস্থা এটা করব। জিনিসটা কিন্তু মানে নর্মাল না। সেনাপ্রধান কিন্তু শেখ মুজিবের, সরি, শেখ হাসিনার টাইমে বা ধর কোনো টাইমে কিন্তু কখনোই সেনাপ্রধানরা কিন্তু কখনোই এভাবে ইলেকশনের কথা বলে না আউট অফ নোওয়্যার। তো উনি যেভাবে রয়টার্সে কি উনি ইন্টারভিউ দিল, উনি কি ইন্টারিম গভর্নমেন্ট, উনি কি ডক্টর ইউনূস থেকে পারমিশন নিচ্ছে? বাট এটা কেমনে হয়েছে? ডক্টর ইউনূস কিন্তু আচ্ছা, এনপিআর কে এটাও যখন ইন্টারভিউ দিচ্ছে তখন উনি বলছে, এভাবে অনেকজন অনেক কথাই বলতেছে, অনেক বিভিন্ন ডেট থ্রো আউট করতেছে, নো ওয়ান, দিস ইজ নট কোন একটা সার্টেন ডেট নাই, এই উনি কিন্তু তার মানে যেটা বুঝলাম যে ওনার সাথে কোনো কথাবার্তা না হয়ে এই জিনিসটা বলছে। বা এমনও হইতে পারে যে উনি হয়তো এমনি বলছে যে না, ইউজুয়ালি 18 মাস থাকাটা নর্মাল, এরকম একটু এক্সপেক্ট করা যায়। ইদার উনি স্টুপিডলি বলছে বা প্ল্যান করে বলছে। না, ইউজুয়ালি অনেক অ্যানালিস্টরা কিন্তু বলতেছে যে উনি যখন এটা বলে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএসএ তে ছিল, রাইট? হ্যাঁ, ইউএন এর ইসে ছিল। তো এটা উনি যাওয়ার আগে ওনার সাথে হয়তো কোনো ধরনের আলোচনা হয়েছে, সেখানে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসই ওনাকে হয়তো এই ধরনের সিগন্যাল দিতে পারে যে তুমি ওইভাবে মিডিয়াকে বলতে পারো যে 18 মান্থের ভিতরে আমরা একটা প্ল্যান করতেছি, বিকজ হি ওয়াজ নট ইন বাংলাদেশ ইন দ্যাট টাইম। সো এই ধরনের, সে প্রথমবার কিন্তু দেশের বাইরে গেছে উপদেষ্টা হওয়ার পরে, এবং সে একটা আশানুরূপ কিছু বলে গেছে হয়তো আর্মির সাথে ডিসকাশনে, যে পরবর্তীতে আর্মির থ্রুতে এটা, সে বললো না কিন্তু আর্মির থ্রুতে কিন্তু এটা নিউজটা প্রকাশিত হলো যে 18 মাসের ভিতরে একটা প্ল্যান করা হচ্ছে। ও, ইটস লাইক মানুষকে একটা মানে, মানে কি বলবো, একটা স্টিমুলাই দাও আর কি, স্টিমুলেটাতে মানুষকে ঠান্ডা হ্যাঁ, হবে। মানে একটু একটু দ্যার ইজ সামথিং, হ্যাঁ, হ্যাঁ, মানে ব্ল্যাক স্পেশালি। বক্স থেকে অ্যাটলিস্ট একটা ডেট আসছে মাথায়, মানুষ একটা একটা রোড ম্যাপ মাথায় এবং আসতেছে। তাও যখন সে দেশে ছিল না, যখন সে দেশে ছিল। আমেরিকাতে ছিল, ওই সময় একটা ডেটা সমান একটা আশ্বস্ত, মানে একটা আশ্বস্ত মানে একটা হইতে একটা আছে। ভিতরে একটা সান্ত্বনা আসা কিন্তু কাইন্ড অফ। সো এটাও একটা পলিটিক্যাল মুভ হতে পারে যে সেনাপ্রধানের থ্রুতে বলছে, আবার সেও বলে নাই। সো ইফ ইট গোজ মোর দ্যান 18 মান্থস, ইটস আপ টু দ্য, মানে সেনাপ্রধানের, নট আপ টু দ্য চিফ কিন্তু আমি আসলে চিন্তা করতেছি অ্যাডভাইজার। ওরা কয়দিন পারবে এভাবে বলে বলে যে না, এখন কেন ডেট নিয়ে চিন্তা করতেছেন, আই আমাদের তো রিফর্ম করতে থিঙ্ক হবে। এটা তো বেশি দিন মানুষ খাবে না, অলরেডি মানুষ এক্সট্রিমলি অ্যাজিটেটেড। মানুষ কিন্তু বিভিন্ন, আসলে কয়েকটা থিঙ্ক ট্যাঙ্ক, কয়েকটা ইনস্টিটিউট ওরা মানে সার্ভে করে করে আমাদেরকে দিচ্ছে, ডেটা দিচ্ছে, বলতেছে মানুষ 2 বছরের বেশি চায় না, মানে 3 বছরের বেশি চায় না, 50% অফ মানুষ 2 বছরের মধ্যে চায়। আবার 20% মানুষ, 30% ইভেন মানুষ আমিও আমিও দুই মধ্যে চায়। বছরের বেশি চাই না, আই ডোন্ট ওয়ান্ট আমিও দেম 2 বছরের মোর দেন বেশি টু চাই না, ইয়ার্স টু বি অনেস্ট। 18 মাস থেকে 2 বছর, বিকজ টু বি অনেস্ট দিন শেষে এটা রাজনীতি, এটা রাষ্ট্র চালাইতে হবে, আসলে এখানে পলিটিক্যাল এখন এঙ্গেজমেন্ট যে, দরকার। এখন যে মোমেন্টামে আমরা যে আসি, দেশ রিফর্ম বা ধর ল অ্যান্ড অর্ডার মেনটেন করার, এই জিনিসটা আমরা 2 বছরের বেশি, আই থিঙ্ক ওরা এইটাই যদি থাকে তাহলে 2 বছরের বেশি থাকা উচিত না ওভাবে। অ্যান্ড ইফ থিংস চেঞ্জ, ওরা যদি একটা ডিফারেন্ট মোমেন্টাম ক্রিয়েট করতে পারে 6 মাস পর, তখন জিনিসটা মেবি আই ক্যান চেঞ্জ মাই ওপিনিয়ন। বাট এখন গিভেন দ্য সার্কামস্টেন্স, আই ডোন্ট থিঙ্ক দে ডিজার্ভ মোর দেন 2 ইয়ার্স, টু বি অনেস্ট। হ্যাঁ, দে ডোন্ট ডিজার্ভ মোর দেন 2 ইয়ার্স। আর বিএনপি অবশ্যই কথা বলবে, বিকজ বিএনপি যত দেরি হবে বিএনপির ভিকটিম কার্ডটা প্লে করতে তত কঠিন হবে, তত বেশি বিএনপির জন্য, মানে বিএনপি রিলেভেন্ট হতে থাকবে কিন্তু যত টাইম যাবে। ইভেন দ্যার ইজ এ হাই চান্স শাফি, যে আওয়ামী লীগ এর যে সাপোর্টার গুলা, যেদিন শেখ অর্গানাইজ হাসিনা করেছে। চলে গেল, তুই যদি ওই দিনের কথা চিন্তা করিস, যেদিন শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেল বাংলাদেশ থেকে, উনি চলে ভারতে চলে গেল, তার পরের দিন আওয়ামী লীগের যে অবস্থা ছিল, এটা কিন্তু টাইম টু টাইম আওয়ামী লীগের সমর্থক কেন জানি মানে আরো বেশি মানে কাম ব্যাক করতেছে কিন্তু। সো এটা বিএনপির জন্য একদিক একদিক থেকে প্রেশার হচ্ছে বলেই বিএনপি হয়তো প্রেশারটা দিচ্ছে, যে আমি তো, মানে আমি 2 বছর পর ইলেকশন হলে হোয়াট হোয়াট উড আই উইল সেল, মানে আমি কি বিক্রি করবো এখানে, আমার তো একটা পলিটিক্যাল, আমার তো কিছু একটা সেল করতে হবে, আওয়ামী ম্যানিফেস্টোতে লীগের কি থাকবে মাথায় আমার। আমি আবার ইন্টারিম গভর্নমেন্টেরও বেশি অপোজিশন করতে পারবো না, So, রাইট so আমি উইং এর সাথে করবোটা আমি কি? পারতেছি না। আমার কি, আমার হ্যাঁ, রেজাল্ট, স্যাক্রিফাইসের রাইট উইং ও আগে আছে আমার থেকে, কম কম না। না, তাহলে আমি আসলে এক্স্যাক্টলি। যাবোটা কই? জামাতের উপর আবার ইয়াও বেশি, মানুষের সিম্পেথিও বেশি। সো হোয়াট ইজ বিএনপিস আইডিওলজি? এটা কি বিএনপিকে কাজ করতে হবে, যে আসলে আমরা কিসে বিশ্বাস করি, আমরা আসলে কি ধরনের রাজনৈতিক দল, এবং ভবিষ্যতে কিভাবে কি করতে পারি, সেভাবে আগায় যেতে হবে। এখন যদি আওয়ামী লীগ থাকে বলেই বিএনপির জন্য পাওয়ারে আসতে সুবিধা, ওই চিন্তা ভাবনা থেকে আসলে বের হয়ে আসতে হবে, টু বি অনেস্ট। কারণ বাংলাদেশ ইটস এ ডিফারেন্ট কান্ট্রি নাও, ইটস এ ডিফারেন্ট জেনারেশন। এখন আর ওই বুঝতে মেথড, পুরোনো মেথড কাজ করবে বলে আমার কাছে মনে হয় না। তবে হোপফুলি 18 মাস থেকে 2 বছরের ভিতরে নির্বাচন যদি দেয়, তাহলে আমার কাছে মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের মোটামুটি ইমেজ নিয়ে
বের হইতে পারে। মানে বের হইতে পারবে। আদারওয়াইজ আসিফ নজরুলের এক সময় যে ব্যক্তিত্ব দেখাইছে, এখন সরকারে থেকে যদি ওই ব্যক্তিত্ব বারবার মানুষ 6 মাস সহ্য করবে, 1 বছর করবে, এরপরে কিন্তু, আর এরকম একটা দেশ চালানো আসলে কিন্তু নট ইজি। বাংলাদেশের মধ্যে এরকম একটা, মানে এরকম একটা মিক্সড, তারপরে হচ্ছে এরকম ভাইব্র্যান্ট, এরকম মানে ফাকড আপ একটা মানে জায়গা। So এই জিনিসটাকে ডিল করা, এ পলিটিক্যাল হইতে হবে। ইউ হ্যাভ টু বি হুম পলিটিক্যাল টু ডিল উইথ দিস কাইন্ড অফ ম্যাটার। বাংলাদেশের টোটাল রাজনৈতিক বলি, আমলাতান্ত্রিক জটিলতা বলি, প্রশাসনিক জটিলতা বলি, এগুলো তোকে রাজনৈতিকভাবেই ডিল করতে হবে। এই অঞ্চলের মানুষকে, এই বঙ্গের মানুষকে তুই থিওরি দিয়ে ডিল করতে পারবি না কখনো। হুম। ইট হ্যাজ টু বি ভেরি, মানে একটা ডিফারেন্ট মেথড হতে হবে, আদার দেন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। কিন্তু যত টাইম বাড়বে তো অত কি ওদের পাওয়ারের উপর গ্রিপটা বাড়বে, নাকি গ্রিপটা ছুটে যাবে? আর তোর কি মনে হয়? না, গ্রিপটা তো ছুটবে আস্তে আস্তে। এটা তো এমন না যে ইলেক্টেড গভর্নমেন্ট বা যেভাবেই হোক, এটা জনতার গভর্নমেন্ট, ঠিক আছে, বাট জনতা এটাও জানে যে আমি তোমাকে না চাইলে তোমার নেমে যেতে হবে, বাট এরকম তোমার কোনো টাইম লিমিট নাই কিন্তু। হুম। তাহলে ওরা ওদের পারফরমেন্সের উপরই সবকিছু ডিটারমাইন করা উচিত, ওদের দোষ এটা পুরাটাই, মানে কোম্পানির মতো চালাইতে হবে, হ্যাঁ, সিইও তারপরে ভালো মতো মুজরা শো এর ইয়া মতো। করতে হবে। প্রত্যেকটা কোয়ার্টারের রেজাল্টস এর উপর ডিপেন্ড করতে হবে, প্রত্যেক কোয়ার্টার মাস পর রেজাল্টস পর এর দেখতে উপরে, হবে। হ্যাঁ মানে ফার্স্ট 3 মান্থস কিন্তু অনেক ঘটনা বহুল, মানে অনেক কিছু, অনেক না, জায়গায় মানে আমি ওদের প্রতিদিনই। ফার্স্ট 3 মান্থস, ফার্স্ট 2 মান্থস এর রিপোর্ট কার্ডও আমি ওদেরকে তাও মানে বি দিব একটা, আই উড গিভ দেম আ হুম বি মাইনাস বা একটা বি দিব, টু বি অনেস্ট। হুম। তাই না? গ্রেড স্কেলের মধ্যে তোরা কি দিবি? এটা আমার কাছে আমি মনে হয়েছে যে, হ্যাঁ উদয় বল। আমি এ মাইনাস দিব, কারণ এইরকম একটা ক্যাওটিক জায়গা থেকে মানে প্রতিদিন কি পরিমাণ মানে ক্যাওস আসে তাদের কাছে, আমি আই ক্যান ইমাজিন, মানে হ্যাঁ, ইট শুড বি মানে এ হিউজ। মাইনাস কিন্তু ভালো একটা গ্রেড, এ মাইনাস ইজ ভেরি গুড গ্রেড, হ্যাঁ। হ্যাঁ বাট এ হ্যাঁ, মাইনাস। ওরা এ মাইনাস ডিজার্ভ করার জন্য অনেক কিছু করছে, আমি এগ্রি করি। আই উড গিভ ডক্টর ইউনুস এ মাইনাস, বিকজ মানে সে মানে বাকি যারা যা কিছু করুক না কেন, সে মানে তার ইমেজ ধরে আছে মানে, এন্ড ভেরি এবং নাইসলি। খুব কম কথা বলার সিদ্ধান্ত নিছে, যে আমি বারবার ভেরি মানে স্মার্ট, মিডিয়াতে ইট শো ওয়াজ হব ভেরি না। ভেরি স্মার্ট স্মার্ট। ডিসিশন। হ্যাঁ, কথার জন্য তো একজন চলে গেছে, রাজাকার হ্যাঁ, টাজাকার ডেকে শেষ একদম উনি কাহিনী। কথার জন্য চলে গেছে, জাস্ট হ্যাঁ, বিকজ ওনার মুখ উনি সামলাতে পারেন না দেখে ঋষি হ্যাড কি। মানে পুরো একটা মাস চান্স ছিল, কোনোভাবেই সে। আমি বলতেছিলাম যে মাহফুজ আব্দুল্লাহ মানে প্রথম প্রথম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর প্রত্যেকদিন মিডিয়াতে আসতেছিল, আমি বলতেছিলাম না যে হুম। ওর এতবার হ্যাঁ, মিডিয়াতে আমি আসা শাফিকে উচিত বলছি না। যে তুমি মাস্টার মাইন্ড ফিল দিতে দিতে চাও মানুষকে, বাট না, তুমি প্রতিদিন মিডিয়া এসে কথা বলতেছো। এটা তো ইট হয় ডাজন্ট না, ওয়ার্ক দ্যাট ওয়ে। জাস্টিস, ওটা মিডিয়া কিন্তু হয়ে গেছে, ও কেউ কিন্তু সাইলেন্ট একজন। হয়ে গেছে। এরপর ও শুধু একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিছে প্রথম আলোকে কিছুদিন আগে। আর ডক্টর ইউনুস মানে তুমি যত বেশি কথা বলবা তত বেশি তোমাকে মানুষ যে ইমেজটা আছে ওই ইমেজটা তোমার ইন্ট্যাক্ট রাখতে হবে, বিকজ অ্যাট দ্য হ্যাঁ। এন্ড অফ দ্য ডে প্যারিস বলে না, মানে পাওয়ার রিসাইডস ওয়্যার পিপল থিঙ্ক ইটস রিসাইডস। ইফ হুম। ইফ পিপল থিঙ্ক দ্যাট ডক্টর ইউনুস ইজ সাম গডলি ফিগার, ওই ইলিউশনটাই রাখা উচিত। যত মিডিয়াতে আসবে ওই ইলিউশনটা হ্যাঁ, ভেঙে যে অথরিটি ফিগার আর কি। এটা একটা মানে ইয়া আছে, মানে সেলস ট্যাকটিক, মানে একটা ইয়া আছে, লিজেন্ড বলে যে মানে কখনো এরকম মানে কোনো একটা মানুষ তুমি অত ক্লোজ না, তাকে তোমার বেডরুমে নিয়ে আসবে না, হ্যাঁ, যদি তোমাকে সে অনেক অ্যাডমায়ার করে। হ্যাঁ, সেটা কিরকম মানে, ধর তোকে বাইরে একটা মানুষ অনেক অ্যাডমায়ার করে, অনেক ইয়া করে, দ্য মোমেন্ট ইউ ব্রিং হিম অর হার টু টু ইউর বেডরুম, তখন মানে হি ক্যান ইম্যাজিন যে এই মানুষটা তো আমার মতোই, এই আমার একটা মতে বালিশে ঘুমায়, হি উইল সি ইওর ডার্টি একদম। লন্ড্রি, হি উইল সি হ্যাঁ, ইওর। ডার্টি লন্ড্রি, হ্যাঁ, তারও জানলায় ময়লা আছে, মাকড়সা বাসা বাঁধছে, হ্যাঁ, ইজ জাস্ট লাইক রেগুলার গাই। হ্যাঁ, মানে আমি কখনো মনে করি না যে আমি ডক্টর ইউনুসের বেডরুম দেখবো, বাট হ্যাঁ মানে ইটস ইটস এ আমার তো, মেটাফোর, বাট বুঝতে তোরা তো পারছিস। বলতি হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্থের ব্যাপার যেটা, নেটওয়ার্থ, হ্যাঁ এক্স্যাক্টলি। নেটওয়ার্থের ব্যাপার, নেট সোশ্যাল ভ্যালু। নেটওয়ার্থের ব্যাপার। নেট ভ্যালু, হ্যাঁ ওই একদিন এটা হচ্ছে কি, ওই যে জার্মানিতে বা বিভিন্ন ইউরোপিয়ান সিটিতে তো ওই যে সিটি সেন্টার যেখানে মেইন, ধর কমলাপুর রেল স্টেশন এরকম, হ্যাঁ, সেন্ট্রাল তো সেন্ট্রাল স্টেশন গুলো আর সেন্ট্রাল কি। স্টেশন যেখানে, ওইখানে অনেক ড্রাগ এডিক্ট শুয়ে থাকে, অনেক ড্রাগ এডিক্ট দৌড়াদৌড়ি করে, একজন আরেকজনকে মারে, মানে অনেক কাহিনী হয় ওখানে, কেউ উল্টায় পড়ে যাচ্ছে ড্রাগ নিয়ে, কেউ ইয়ে হচ্ছে। তো আর মানে আমি গাড়ির জন্য অর্ধের মতো। হ্যাঁ, তো আমরা একদিন গিয়ে দাঁড়ায় আছি, তো আমি বললাম যে তুই আমাকে এখানে ডাকলি, আমার নেট ভ্যালু কমে গেল। চারদিকে মানুষ ড্রাগ নিচ্ছে, ওইখানে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি মানে পরে। আসলেই পৃথিবীর তো। সব জায়গায় এটা, সেন্ট্রাল স্টেশন গুলো হুম, পৃথিবীর সব হুম, জায়গায়, মানে যে আচ্ছা, নিউ ইয়র্ক ফ্র্যাঙ্ক থেকে শুরু করে। ফ্র্যাঙ্কফুর্ট আর তুই হামবুর্গে যাও। রিপোর্ট কার্ডের রেজাল্ট দিলি না তো তুই ডক্টর ইন্টারিম গভর্নমেন্টকে, ডক্টর ইউনুসের? ও আচ্ছা, হ্যাঁ। আই থিঙ্ক এখনো 1 কোয়ার্টার যাইতে দিতে হবে, এখনই রেজাল্ট দেওয়া যাবে না, আমি বিকজ অনেক জানতাম কিছু। আমান সবসময় হেজিটেট করে কোন একটা স্টেটমেন্ট দেওয়ার আগে।
না, 2 মাসের, রে- 2 মাসের না, উপর দুই তো মাসে সময়। 2 মাসে 2 মাসে আমি কি বলবো, আমার এখনো ল অ্যান্ড অর্ডার ব্যাক করে হ্যাঁ নাই আমি আমার জানি, আমি এখনো। জানি তুই সি দিবি। There's- আই থিঙ্ক হ্যাঁ, তোর জন্য ইটস নট আ মোর দেন আ সি বা সি মাইনাসের বেশি না আই থিঙ্ক। বিকজ তারপরে এক একটা ছেলেকে 2-3টা মিনিস্ট্রি ঘাড়ে উঠাই দিছে জাস্ট বিকজ প্রোটেস্টে ও, ছিল বলে। দ্যাট ওয়াজ এ ডি প্লাস মানে মুভ। এটা মানে একটা ছেলে মনে করো 3টা মিনিস্ট্রি কিভাবে হ্যান্ডেল করবে, না, তাই এটা না? আমি, ইট ডাজন্ট মেক সেন্স। মানে ডক্টর ইউনুস একটা অর্গানাইজেশন চালাইছে, হি নোজ অ্যাবাউট মানে পিপল ম্যানেজমেন্ট, বা হি নোজ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট মোর দেন মোস্ট পিপল ইন দিস কান্ট্রি। উনি কেমনে জিনিসটা করে তা আমি বিশ্বাসই করতে পারি না যেটা মানে প্রকল্পিত না। আই থিঙ্ক ডেফিনেটলি দেয়ার সাম কাইন্ড অফ আ প্ল্যান বিহাইন্ড ইট, তাই না? তোর কি মানে মনে So, কোনো হয়? এই একটা জন্য আমি তোকে ফিলোসফি আছে। ফিলোসফি বা এটা মানে পাওয়ারটাকে আসলে কে কন্ট্রোল করতেছে এটাও ম্যাটার করে, যে আসলে কোত্থেকে দ্যাট ইজ এ ডিসিশন গুলো গ্রেট আসতেছে। কোয়েশ্চেন। So, এই জন্য আমার আমি মনে হয় না অ্যাফ্রেড ইন সব ডিসিশন সামটাইমস। ডক্টর ইউনুস থেকে আসতেছে। আমার মনে হয় না। আই থিঙ্ক দের আর মাল্টিপল প্লেয়ার্স। ডক্টর ইউনুস আসলে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টরকে ব্যালেন্স করে উনি ওনার গদিটা ধরে রাখছে আসলে, যেটা আমি বিশ্বাস করি। বিভিন্ন, আই থিঙ্ক অনেক নেগোসিয়েশন হয়েছে। তো 5 তারিখ ফল করার পর থেকে 8 তারিখ, 3 দিনের মধ্যে কিন্তু অনেক ডিসকাশন, নেগোসিয়েশন হয়েছে। ডক্টর ইউনুসও বিদেশে ছিলেন। আই থিঙ্ক অনেক অনেক এই শ্যাডো জন্যই কিন্তু পাওয়ার আছে। অনেক হ্যাঁ, ব্লেম গুলো আসিফ নজরুলের উপর কেন যাচ্ছে, সবাই কিছু হলে আসিফ নজরুলকে কেন দোষ দিচ্ছে, বিকজ আসিফ নজরুল ওই 3 দিনের টাইমে স্টুডেন্টদের সাথে ছিল বা অভিভাবক হিসেবে সবসময় একটা রোল প্লে করছে। সো আই থিঙ্ক আসিফ নজরুল ওয়াজ অলসো আসিফ নজরুল ডিসিশন ওয়াজ মেকিং। অলওয়েজ মানে ইন দ্য ফ্রন্ট, মানে সো ডিসিশন দ্যাট মেকিং এ ওয়ান। উনিও, ওনার ভালো এঙ্গেজমেন্ট ছিল। আর সেকেন্ড অফ অল হচ্ছে, তুই যে বলতেছিস যে অল্প দিন মাত্র শেখ হাসিনা নেমে গেছে বা আওয়ামী লীগ চলে গেছে, তাই না? এই অল্প দিনে কিভাবে, বাট অল্প দিনে তুমি একটা মিনিস্ট্রি 3টা মিনিস্ট্রি একজনের আন্ডারে দিয়ে রাখতেছো, মানে দের আর থাউজেন্ডস অফ, কি বলবো এই না, মানে কোয়ালিফাইড পিপল যাদেরকে তুমি দিয়ে দিয়ে বিভিন্ন সেক্টরকে অ্যাকাউন্টেবল করা দ্রুত, এটাকে মানে প্রসেসটাকে আরো বেশি এক্সেলারেট করতে পারো। বাট রাদার তাহলে কেন এক একটা 26 বছর 27 বছরের ছেলের ঘাড়ের পরে 2টা 3টা মিনিস্ট্রি তো চলতেছে? তোর থিওরিটা কি? তোর থিওরি হচ্ছে ওরাই জোর করে নিয়ে আসছে পাওয়ার, মানে ওরাই আমি বলতেছে যে ওদেরকে আমরা আমি ওদেরকে 2টা মিনিস্ট্রি মার্কিং রাখবো। এজন্যই করতে চাচ্ছি না, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে দেয়ার ইজ অলসো অ্যানাদার মানে বিগার পাওয়ার বিহাইন্ড দিস অন্তর্বর্তীকালীন সরকার, যারা সে এদের ভিতর থেকেও কেউ হতে সেটা পারে। তো গড। হ্যাঁ মানে ওইটা তো একটু মানে সুপার ন্যাচারাল জিনিস হয়ে যায়, বাট বাংলাদেশের কন্টেক্সটে আমার কাছে মনে হচ্ছে দের ইজ এ গ্রুপ অফ, মানে এটা মানে মনে স্মল হয় গ্রুপ। যখনই যখনই তুই একটা মানুষকে অনেক বেশি পাওয়ার হোল্ড করতে দেখবি, তখনই মনে হয় দেয়ার মাস্ট বি সাম মাস্টার মাইন্ড। এই যে আমরা যে থিওরিটা পাওয়ার কিন্তু বললাম। হোল্ড করতেছে না, হ্যাঁ, আমার কাছে যেভাবে পাওয়ার হোল্ড করার কথা ওইটা সবসময় করতেছে মনে না। হয় যে ব্যাকগ্রাউন্ডে কেউ খেলতেছে। এমনি দুনিয়া নিয়েও তো এরকম কথা আছে যে আমি দুনিয়ার সবকিছু কন্ট্রোল করে 1%। সো আমরা এখন আন্দোলনের পরে উদয় আমরা বলছিলাম যে আমরা পুলিশকে রিফর্ম করাটা অনেক ইম্পর্ট্যান্ট। তো যদি ল হুম, অ্যান্ড অর্ডার রিস্টোর না করতে পারিস তো কোনো কিছুই কাজে লাগবে না, নাথিং। মানুষ যদি সিকিউর ফিল না করে রাতের বেলা বাসায় বেরোতে বা দিনের বেলা, তুই আলটিমেটলি বাজারে 5 টাকায় চাল এখন বেচলেও লাভ নেই। সমস্যাটা হলো পুলিশ তো পলাতক, মানে আসতেছে না। ওইটা কথা না, গ্রাউন্ড পুলিশ কিছু। পলাতক ওইটা কথা না, কিন্তু পুলিশকে রিফর্ম করার জন্য তোর যে ইনিশিয়েটিভ গুলো থাকা লাগবে ওইটা তো প্রমিসিং হতে হবে। তুই কি করতে পারতেছিস না পারতেছিস 2 বছর পরে বা 1 বছর পরে পুলিশ কি হবে সেটা পরের এক্সপেরিমেন্টের রেজাল্ট। বাট তোর হুম। ইনিশিয়েটিভ গুলো দেখেও তো প্রমিসিং হতে হবে। তুই স্বরাষ্ট্র উপদেষ্টা একজনকে বসাই দিছিস মনে কর, দেখে তো মনে হয় না যে এর ভিতর ফিলসফি বলে কিছু আছে পুলিশ চেঞ্জ করার মতো, জাস্ট বিকজ হি ইজ ফ্রম ডিফেন্স ব্যাকগ্রাউন্ড সামথিং লাইক দ্যাট। এন্ড দেন উনি এমন ওকে অ্যাপয়েন্টেড করা হলো, এখনো পর্যন্ত পুলিশের মোরাল ভেরি ডাউন, এবং মোরালি মানে পুলিশের কোনো এঙ্গেজমেন্ট নাই যে তোমার মারামারি কর, দু একটা মার্ডার হোক পরে যাব, দেরি করবো, ইট ডাজন্ট ম্যাটার আর কি। এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকায় বিভিন্নভাবে চলতেছে এগুলা। ওভারঅল চিন্তাই নাকি বেড়ে গেছে, বিশেষ করে মোহাম্মদপুর আরো ওইসব এরিয়াতে। তো এইসব পারফরমেন্সে মানে কি বলবো এখন, তারা তো এমন না যে, মানে যাই হোক আমাদের কাজ একটাই, যে ক্ষমতায় থাকবে তাকে অ্যাকাউন্টেবল করা, তাকেই প্রশ্নবিদ্ধ করা, তাদের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করা। বাট এখনো পর্যন্ত ইভ্যালুয়েট করার মতো আমি ওরকম কিছু পাই হুম। নাই। তবে আন্দোলনটা যারা স্টেক হোল্ডার ছিল সবাই, মানে তাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় থাকবে, তারা বাংলাদেশের মানুষকে এই অধিকারের আন্দোলন, সেটাই। এটা আমিও বহু বছর ধরে বহু মানুষের সাথে কথা হইলে কিন্তু বলছি যে আমি কনফিডেন্ট ছিলাম। আমাকে অনেকে বলতো আরে ভাই কি বলেন আওয়ামী লীগ নেমে যাবে, পাগল হয়েছেন নাকি? আমি বলতাম আরে ভাইডি, রাজনীতি এমন একটা জিনিস হ্যাঁ, তুই ওই যে বার্লিনে আমাকে বলতেছিলে যে ওই যে যে নামবেই। নামার লাস্ট উইকেন্ডটা, তাই না? শেখ হাসিনার লাস্ট হ্যাঁ, উইকেন্ডে তো আমি বলতেছিলি। আমি বলছি, নামবেই, নামতে হবেই, হুম। সেটা আজ হোক কাল হোক, এটা পৃথিবীর হ্যাঁ। নিয়ম আর কি, সে তুমি যত বড় ডিক্টেটরই হও না কেন। কিন্তু আজকে যারা দেশ চালাচ্ছে তাদের হাতে অনেক বড় চ্যালেঞ্জ, বাট তাদের আরো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। মানে এটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়ার কথা অনেকে বলতেছে, যে তুমি বিএনপি থেকে কিছু নাও বা অন্য দল থেকে কিছু নাও, নিয়ে নিয়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা রাষ্ট্র চালালে 2 বছরও তো অনেক লং টাইম কিন্তু। হুম। হ্যাঁ, বাট শুধু নিজেদের পছন্দ মতো কিছু লোক দিয়ে আমরা
এই করতেছি, সংস্কার করতেছি, নাকি আসলে করতেছো কিনা সেটাও পরের ব্যাপার। আমি তো কমিটি গঠন আমি হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট হইলে আমি এখন ওইটাই করতাম। আমি বিএনপি আর জামাত এবং কয়েকটা সিলেক্টেড পার্টি থেকে কিছু পপুলার পপুলার লিডার বা পপুলার লিডারদেরকে না রেখে হতো সেকেন্ড মোস্ট পপুলার থার্ড মোস্ট পপুলার কিছু লিডার টিডারকে নিয়ে একটা একটা জানে একটা কোয়ালিশন গভর্নমেন্ট বানাইতাম, বুঝছো? মানে ওদেরকে একটা ফিল দিতাম পাওয়ারের বা রেসপন্সিবিলিটি, স্টেট রেসপন্সিবিলিটির একটা ব্যাপার স্যাপার সব কিছু মিলে কিন্তু জিনিসটা করা যেত। ওইটা ওইটা করলে ধর লেজিটিমেসিও বাড়তো, মানে ধর পাওয়ারও বাড়তো, আর তোর সব প্রেশারও কম কম হইতো সব জায়গা থেকে। বাট ওটা আরেকটা জিনিস করবে কি তোর, করবে না এটা এই আমি এটাকে অভ্যুত্থান বলা যায়, এটা বিপ্লব বলবো না আমি, আমাদের যেটা হয়েছে। কারণ বিপ্লব হয় তোর অনেক সময় দেখা যাচ্ছে সমাজতান্ত্রিক হুম। সমাজের জন্য বিপ্লব, গণতান্ত্রিক, মানে একটা বিভিন্ন একটা আইডিওলজি থেকে আরেকটা আইডিওলজি যখন ট্রান্সফরমেশন হয়। বাট গণ অভ্যুত্থান বলা যায় এই কারণে যে গণতন্ত্রের জন্য একটা অভ্যুত্থান, এটা মানে একটা স্ট্যান্ডার্ড সবার হয়েছে। একটা ঐক্যমত ছিল, সব সব ঐক্যমত ছিল, জায়গা থেকে কিন্তু এক জায়গায় আসছে। হ্যাঁ, এটার মানে এটা না যে আমরা আমাদের একাত্তরকেও ভুলে যাব। মানে যে হ্যাঁ, হ্যাঁ, বিপ্লব হ্যাঁ, এবং যে আন্দোলনে, মানে চেতনা বেচার জন্য বলতেছি না, বাট তোর এক্সিস্টেন্স যেখান থেকে তৈরি হয়েছে, শুরু হয়েছে, তুই ওই জায়গা কিন্তু কিছু লোক তোকে টেকনিক্যালি বাদ দিতে চাইবে শাফি, ওই হ্যাঁ, হিস্ট্রি তোকে টেকনিক্যালি অনেকে ভোলাই রাখতে কারা চাইবে। বাদ দিতে যাবে এটার না হ্যাঁ। বলাই বেটার। হ্যাঁ, যে সো তুই এই একাত্তরের বিপ্লবকে আগের মনে রাখ। কথা বাদ দেন, 72 75 কি হয়েছে ওইটা আগে বাহাত্তর, চিন্তা করেন। হ্যাঁ ওইটা ওগুলোর কথা বলেন, বা বলবো ওইটা বা সবই বাদ 24-এ দেন, কি একটা হয়েছে। হ্যাঁ, একটা তারপর নতুন বাংলাদেশ 2.0 জামাতের নিয়ে কথা এমএকে বলেন। যখন খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করছিলেন যে 1971-এ আপনাদের যে মানে স্বাধীনতা বিরোধী যে আন্দোলন মানে ইয়া ছিল, স্ট্যান্ড ছিল, ওইটা নিয়ে একটু আপনি কি বলবেন, আপনার ইয়াটা কি? ওনার অ্যাড্রেসটা, ওনার অ্যান্সারটা হচ্ছে যে 1970 মানে আমি অনেক ছোট ছিলাম, আমার আসলে তখন মনে নাই, এখন আমার ওই লেভেলের ম্যাচুরিটি ছিল না বুঝার জন্য যে তখনকার পলিটিক্স কি, সো এটা নিয়ে আমি মতামত দিব না। আর সেকেন্ড কথা হচ্ছে উনি বলছে যে আমি পিছনের দিকে তাকাতে চাই না, আমি সামনের দিকে তাকাতে পছন্দ করি। সো দেয়ার আর পিপল হু আর মানে, আর জামাত মানে জিনিসটা অ্যাড্রেসই ওইটাকে, করতে চাচ্ছে না। মানে হ্যাঁ, একাত্তর জিনিসটাকে ভুলে যাওয়া যাবে না। বাংলাদেশের জন্ম যে যুদ্ধ থেকে, যে সংগ্রাম থেকে, বাংলাদেশের পতাকার জন্ম যে জায়গায় থেকে। এখন কথা হইতে পারে কি, মানে অনেকেই, আমি বিশেষ করে যারা জামাত ইসলামের প্রতি সহানুভূতি আছে বা কর্মী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে অনেক কমপ্লেন দিচ্ছে না, যে রবীন্দ্রনাথ দেশে এই বিশ্ববিদ্যালয় চায়নি, রবীন্দ্রনাথ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যদিও তার কোনো নথিগত প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, গল্প ছাড়া। বাট হুম। যদি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনের বিপক্ষে থাকার কারণে তুমি তাকে হেইট করতে পারো, তার লেখা গান, তার সমস্ত কিছু মুছে দিতে চাও, তাহলে যে দল বা যে রাজনৈতিক ব্যক্তিত্বরা বাংলাদেশের বাংলাদেশ জন্মে বিরোধিতা করছে, বাংলাদেশের জন্ম নিয়ে একটা দেশ হিসেবে, তাহলে তাহলে তুমি কিভাবে সেটা সাপোর্ট করো, তাই না? আবার এটা সেই কিভাবে এসে সম্ভব? লজিক দিবে এই বাংলার বিরোধী ছিল রবীন্দ্রনাথ, মানে আবার সেই গোলাম আজমের ছেলে এসে আবার মিডিয়াতে বলতেছে, আমরা কিন্তু একটা পডকাস্টে বলছি যে বাংলা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। অথচ ও তুমি তো উর্দু চাইছো। ও তো জাতীয় সঙ্গীত চেঞ্জ চাইবেই। সো পাকসামিন মিল এই জানে না কি জিনিসগুলা, জানে। যে যেখানে পারতেছে বাংলাদেশকে সে সেদিকে নেওয়ার চেষ্টা করতেছে। সবাই সবার উদ্দেশ্য হাসিলের জন্য তাদের বক্তব্য দিচ্ছে, তাদের ন্যারেটিভ হুম। গুলাকে রিপ্রেজেন্ট করতেছে। সো আমি জনগণের জন্য, যেহেতু আমরা পডকাস্টটা জনগণের জন্যই করি, মানুষের জন্য করি, আপনাকে অনেক ওপেন মাইন্ডেড হতে হবে। এই বাংলাদেশে শেখ হাসিনা যেমন অনেক বেশি মুক্তিযুদ্ধের চেতনা বা বঙ্গবন্ধুর চেতনা খাওয়াইতে যেয়ে যে এটা বিষাক্ত বানাই ফেলছে। হ্যাঁ, ঠিক মানে আবার এখন আমার আপনি, আই ইউজ টু আবার ফিল আপনি ভেরি প্রাউড অ্যাবাউট স্বাধীনতা, স্বাধীনতা নিয়ে হুম। গান টান গেলে, স্বাধীনতা হিস্ট্রি পড়লে, সিনেমা দেখলে আমার গুজবাম্স হতো। এখন স্বাধীনতা কেন জানি আমার স্বাধীনতার টপিকটা ইজ 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 সামথিং রিপালসিং ফর মি, বুঝছো? এইটা মানে শুধু যে এরকম যে আওয়ামী লীগের দোষ এরকমও না, এটা একটা সময়ের নির্মমতা। হ্যাঁ, ধর আম, আজকে 2024 সালে এটা অনেক ফ্রেশ ওন্ড, এই জন্য আমরা হ্যাঁ, বলতেছি যে না আমার এইটাই। চেতনার জায়গাটা সরে গেছে সেভেন্টি হ্যাঁ, ওয়ান হ্যাঁ, থেকে, আমার যেটা এখন যেটা চোখের সামনে দেখছে ওটা তো চোখের সামনে দেখছি, এই হ্যাঁ, জন্য আমার মনে হচ্ছে এইটার থেকে নির্মম ঘটনা আর ঘটে নাই। বাট হইতেই পারে। এরকম না, হ্যাঁ, পাকিস্তানি লিডাররা ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমরা গিয়ে নির্বিচারে রেপ করো, বিকজ আমরা পাকিস্তানি সিট ঢুকায় যাব। মানে এটাও Shit. কিন্তু, এটা এটা তো হয় নাই আমাদের সাথে না এখন। এটা হয়নি, হ্যাঁ, হ্যাঁ। এখন ধর 2074 সালে বা 2084 সালে গিয়ে আর একটা গণ অভ্যুত্থান হইলো, এবং তখনকার যে জেন আলফা বিটা গামা থাকবে, তারা বলল যে জেনজি যারা ছিল এগুলো সুবিধাবাদী আন্দোলন করছে। হুম। হ্যাঁ, সেম কথা হবে না মানে 1971-এর সাথে টাইম কম্প্যারিজনে। টাইম অনেক সময় হ্যাঁ, পার্সপেক্টিভ, ইতিহাস ন্যারেটিভ চেঞ্জ করে দেয় তুমি বিভিন্ন দেখো না, দেখে সংগ্রাম। তোমার কাছে মনে হইতে পারে যে এটা ওইটা মানে ইয়া ছিল না, এনাফ ইম্প্যাক্টফুল ছিল না, বাট ওইটারই মানে রেজাল্ট আজকের এটা। আর এটার রেজাল্টই হবে সেই 2050 সালেরটা বা আরো পরেরটা। তো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে এই যে কোনো কিছু জোর করে চাপাই দেওয়া,
তো এখনো যদি বাংলাদেশের মানুষকে, তোমার কি মনে হয় যে একটা ধর্মীয় অনুভূতি চাপাই দিয়ে রাজনীতি করা যাবে? যাবে না। ইটস নট পসিবল। এটা হয়তো একটা গ্রুপ অফ পিপলকে তুই পারবি ম্যানিপুলেট করতে বা ইনফ্লুয়েন্স করতে, বাট পুরো বাংলাদেশকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু পারে নাই। মানে মনে হয়েছে যে পারতেছে, আসলে কিন্তু পারে নাই। ঠিক মানে বাংলাদেশের মানুষ অনেক মানে, মানে কি বলবো, এটা হাইব্রিড একটা প্রোডাক্ট। মানে পুরো বাংলাদেশের জনগণকে যদি তুই তুই কোনো কাউকে কোনো একটা জিনিস বেশি দিন খাওয়াতে পারবি না। ইউ হ্যাভ টু ব্রিং সামথিং নিউ আর রিফর্ম ইট, আর মানে লাইক এটাকে অ্যামেন্ড করতে হবে, মানে বিভিন্ন ধরনের কাটছাট করতে হবে। এই যে এখন অনেক পোলাপানের হাতে দেখতেছি যে বিভিন্ন সময় মানে ভারতের মিডিয়া কিন্তু সবসময় চাইবে একটা ন্যারেটিভকে উপস্থাপন করতে, যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, হুম, বাংলাদেশ জঙ্গিবাদের দিকে এগোচ্ছে, টেরোরিজমের আবার উত্থান হবে। ভারত এটা খুব ভালো করেই পারে এবং ভারতের আগেও পারছে। যার কারণে কিন্তু আওয়ামী লীগ তার ক্ষমতা কালেও কিন্তু এই একই জিনিস ন্যারেটিভটাকে মানে সেল করার ট্রাই করছে, যে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি ঘিরে রাখতো যেখানে জঙ্গি পাওয়া গেছে। হুম। এখন যেহেতু এই জিনিসগুলো অনেক আগে থেকেই পোর্ট্রেট করা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়, এখন যদি আবার সত্যিকার অর্থেই জেনজির হাত দিয়ে বা জেনজি যদি রিলিজনটাকে ওই পর্যায়ে নিয়ে যায়, মানে রাজনীতির জায়গায় নিয়ে যদি এটাকে বাজে ব্র্যান্ডিং করতে থাকে, স্পেশালি বিভিন্ন কালো পতাকার এই মিছিল টিছিল দেখলাম, যেগুলো কিন্তু পৃথিবীতে অলরেডি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মানে সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে, বা আমি অ্যাসোসিয়েটেড। বলতেছি যে অ্যাসোসিয়েটেড এবং ওয়েস্টার্ন মিডিয়াতে বা পৃথিবীর আমরা তো দেশটা একা না, আমরা একা চলতেও পারবো না। আমাদের বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক, আমি এই রাজনৈতিক সম্পর্ক। ফ্র্যাজাইল সিচুয়েশন আমাদের রেপুটেশন, আমাদের ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে কিভাবে কভার করতেছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে ব্র্যান্ডিংটা হচ্ছে। এখন যদি আসলে আমরাও দেখাতে সার্থক হই যে একটা মৌলবাদী হুম। রাষ্ট্র তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তখন তো যা উই আর সাপোর্ট পাইছি ফাকড। এখন আপাতত যা সাপোর্ট ওগুলো চলে। আমাদের আমাদের মেইন সমস্যাটা হলো কি, আমাদের আইডেন্টিটিটা ঠিকভাবে তৈরি হয় না। আমাদের অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, আমরা সবসময় সংস্কারের কথা বলছি, বাট অ্যাকচুয়ালি নিউ রেভলিউশন যেটা বলে, রেনাসান্স বা যেগুলো হয়েছে ধর, ওটা হয় না আসলে। এটা হয় না। হ্যাঁ, এই জন্যই অল দ্য টাইম যখন একটা অভ্যুত্থান হয় এবং সংস্কারের কথা বলা হয়, তখন দুইটা পার্টি দাঁড়ায় যায়। একটা হলো বাঙালি জাতীয়তাবোধ এরকম একটা আইডিওলজিতে আসে, আর একটা আসে ধর ধর্মভিত্তিক আইডিওলজি। হ্যাঁ, বাট দুইটার ব্লেন্ড হয়ে ধর ইউরোপে, হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটি বা একটা জাতীয়তাবোধ সবকিছুর একটা ব্লেন্ড হয়ে একটা জার্মান কালচার হয়েছে, একটা ফ্রেঞ্চ কালচার হয়েছে, বা আর একটা মানে সিভিলাইজেশন হয়েছে। এই জন্য দে আর প্রেডিক্টেবল, বিকজ শোন উদয়, ইউরোপিয়ানরা হ্যাঁ, ইউরোপিয়ানরা 1600 সালে ওরা হ্যাঁ, কিন্তু মানে ওয়ারের মাধ্যমে ওরা স্টেট এবং রিলিজনকে আলাদা করে রাখছে। হ্যাঁ, মানে রেনেসান্সের শুরুটা কিভাবে, স্টেট এবং রিলিজনকে যতক্ষণ এক রাখবি ততক্ষণ ইটস মানে নেভার এন্ডিং কনফ্লিক্ট হতে থাকবে বিভিন্ন ইস্যুতে। সো ইউরোপিয়ানরা যেটা করছে, তুই যেহেতু ইউরোপিয়ানদের কথা বলতেছিস, ইউরোপিয়ানরা ওয়েস্টফিলিয়ান ট্রিটির মাধ্যমে ওরা স্টেট এবং রিলিজনকে আলাদা করে রাখছে। স্টেটের কাজ স্টেট করবে, রিলিজনের কাজ রিলিজন করবে, দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, মিউচুয়াল এঙ্গেজমেন্ট থাকবে, বাট ইটস ডিফারেন্ট এন্টিটি। তোকে আমি একটা কথা বলি, ইরানে যদি কোনোদিন রেভলিউশন হয় নেক্সট, ইরানে ইসলাম বলে কিছু থাকবে না। এটা ইরানে, মানে আমি তোকে আমার কাছে কেন জানি মনে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মানে ইরানের মানুষ, আমি তো আই মেট সো মেনি পার্সিয়ান পিপল ইন মাই লাইফ টাইম। ও যদি কোনোদিন বিপ্লব হয় ইরানে, ইরানের ধর্ম বলে কিছু থাকবে না, নট অনলি ইসলামের কথা বলছি, মানে যে কোনো ধর্ম। ইরানের মানুষ পুরো বের হয়ে আসবে শিকল মানে এটার মানে ভেতর থেকে। সো বাংলাদেশের যে যে ব্যাপারটা হয়েছে কি কি, আমাদের মাস্টার মাইন্ড যে ছেলেটা যাকে বলা হচ্ছে বা ছাত্রদের যে উদ্দেশ্য ছিল, আই থিঙ্ক ওরা চাইছিল যে জাতীয়তাবাদ এবং ধর্মীয় একটা ব্লেন্ড তৈরি করে কিভাবে মিউচুয়াল রেসপেক্ট রেখে সোসাইটি গঠন করা যেতে পারে। সেটা আসলে সম্ভব, বাংলাদেশে সম্ভব, কিন্তু আসলে তার জন্য সুদূর প্রসারী প্ল্যান এবং ওরকম মানুষজনকে সেট আপ করে কাজ করতে হবে। মানে একমাত্র মানে ধর্ম এবং রাষ্ট্রকে, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট জব টু বি অনেস্ট। কেন এই যে জার্মানির অ্যাঙ্গেলা মার্কেলের যে পার্টিটা ছিল, ওইটাও তো এরকম ছিল না, যে ক্রিশ্চিয়ানিটি আর রাষ্ট্রের একটা ওটা ব্লেন্ড। নামের আছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, বাট ইট ডাজন্ট হ্যাঁ, মিন যে ওরা ক্রিশ্চিয়ানিটির যে বুক বাইবেল বা মানে ক্রিশ্চিয়ানিটির যে মানে ওরা ওই থিওরি। কনজারভেটিভ ভ্যালিউস গুলা ওদের বেস হুম, হুম। রেখে ওরা করতেছে, বাট তোর মানে আসলে এটা জিনিসটা এক্সপ্লেন করা খুবই ওইটাই এনাফ কঠিন। না? আমার তো মনে হয় ওইটাই এনাফ, যে আমাদের যেহেতু মেজরিটি মুসলিম, হ্যাঁ সো মানে আমরা ওই কোর ভ্যালুটা ঠিক রেখে তারপর আমরা। মানে ওদের কথা হচ্ছে স্টেটটা সেকুলার, হুম, স্টেটটা আমরা সেকুলার রাখবো, স্টেটটা হ্যাজ টু বি ফর এভরিওয়ান, বাট আমি আমার জায়গা থেকে খ্রিস্টান কনজারভেটিভ ভ্যালুস দিয়ে আমি পলিটিক্স করবো, এন্ড আমি হুম। আমার ভ্যালুস মানুষের গুলো মন জয় করার চেষ্টা করব। মানুষের মন জয়ার চেষ্টা করবো, আর আমার রাইট, ভ্যালুস হ্যাঁ। গুলো আমি স্টেটের মানে তোর কাঠামোর মধ্যে রিফ্লেক্ট করার ট্রাই করব। বাট পুরো স্টেটটাকে আমি খ্রিস্টান বানায় ফেলবো, ওই ম্যান্ডেটটা নাই, ওই মানে ওই ওই ম্যান্ডেট জিনিসটা কিন্তু নাই। কারোরই নেই, মানে ওই ম্যান্ডেট না। থাকা উচিতও রাইট। না। এটা যার রাষ্ট্র তো সবার হয়, সবাইকে সবার
মানে তুমি তোমার পলিটিক্যাল পার্টিতে তোমার রিলিজিয়াস ভিউ থাকতে পারে বা রিলিজিয়াস ইনফ্লুয়েন্স থাকতে পারে, সেটা তুমি তোমার মতো করে চালাতে পারো, বাট পুরো রাষ্ট্রের উপরে চাপাই দিতে পারবে না। বা তোমার ভিতরে একটা চেতনা থাকতে পারে, সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা 24 হোক, যে কোনো বিপ্লবের চেতনা, বা তোমার কাছে সেটা যে কোনো কিছু হইতে পারে। তো কিন্তু ওটাকে তুমি তোমার মধ্যে রেখে তুমি জনগণকে ট্রাই করতে পারো, বাট এর মানে এই না যে তুমি পুরো রাষ্ট্রকে এই ব্যবস্থায় দেখতে চাও। তখন এটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে ওঠে। স্পেশালি আমাদের, আমরা তো ডেভেলপ কান্ট্রিও না, আমরা একটা অনুন্নত দেশ, উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তার ভিতরে কিছুদিন আগে মানে আমাদেরকে আবার মাজা ভেঙে দেওয়া হলো, এখন আবার আমাদের উঠে দাঁড়াতে হবে। সেই ধরনের ট্যাগ নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো আসলে এরা কখনো অনেকেই আসে নাই বা অনেকে জানে না। ইটস নট লাইক যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসি বলে এভাবে বলতেছি, বাট দিন শেষে তো আমার সবকিছু কানেক্টেড উইথ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। সো পুরো পৃথিবী আমাকে কিভাবে নিচ্ছে, আমাকে কিভাবে দেখতেছে, আমাকে কিভাবে গ্রহণ করতেছে, এটা বোঝাটা অনেক জরুরি। হুম, ওইটাই। আদারওয়াইজ হোয়াটস দ্য পয়েন্ট? কি বিপ্লব চালাবা, কি কি করবা, কি কার সাথে ব্যবসা করবা, কার সাথে ট্যুরিজম করবা, কার সাথে তুমি মানে তো একটা ফ্লাইট, আফগানিস্তানের ফ্লাইট কয় দেশে যায় একটু শুনে দেখো তো, কাবুল থেকে কোথায় কোথায় ফ্লাইট যায়। কিন্তু যাই হোক, আমরা শেষ করি এটা নিয়ে। আমার একটা হুম, ডিফারেন্ট, হোপফুলি আমাদেরকে কেউ মার্ক করে নাই। আম, যাই হোক। হুম। না, বাট আমার কথা হচ্ছে কি কি মানে ধর্ম জিনিসটাকে সবসময় ব্যক্তি পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে নিতে পারবি। রাজনীতির সাথে তোর একটা ধর্মীয় আইডিওলজি আছে না, যে আমি রাজনীতিটা এভাবে চাই, ধরো আমার ধর্ম যেভাবে সাজেস্ট করছে, কিন্তু ওইটাকে কোন সময়ে কখন ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে। মানে এই মুহূর্তে অনেক জায়গায় আমি আমি কিন্তু স্পেশালি আমি কিন্তু জামাত ইসলামের কথা বলতেছি না। জামাত ইসলাম কিন্তু তাদের রাজনৈতিক, জামাত ইসলাম যথেষ্ট রাজনৈতিকভাবে তাদের প্রজ্ঞা আছে বলেই তারা এখনো মার্কেটে টিকে আছে। বাট অনেক ধরনের সংগঠন তারা কিন্তু দেশকে, বা ইভেন এটা হতে পারে যে ফ্যাসিস্টের লোকজনও ঢুকে গেছে যে এটাকে এইভাবে দেখাও, মানে ইট কুড বি এনিথিং। সো সবাইকে সচেতন থাকতে হবে আর কি। হুম। হুম। ঠিক আছে, এবং কাউকে জোর করে কোনো কিছু খাওয়াইতে যাবেন না কেউ। সেটা চেতনা হোক, আইডিওলজি হোক, আদর্শ হোক, আহ, ধর্মীয় অনুভূতি হোক, কাউকে জোর করে খাওয়াইতে যাবেন না। বেশি জোর করলে ওটা মানুষের কাছে তেতো হয়ে যায়, ওটা বিষাক্ত হয়ে যায়, তখন নিতে চায় না, মানে এটাকে বারবারই করে, রিজেক্ট করে। সো ওইভাবে মানে সহনশীলতা, সহানুভূতির মাধ্যমে যদি আগায় যেতে চান, একটা রাষ্ট্র গঠন করা অনেক চ্যালেঞ্জ। বিপ্লব করা অনেক মানে এখন মনে হচ্ছে বিপ্লব করাটা ইজি, তাই না? তাই তো বাট মনে হচ্ছে। এটা চালানো, এটাকে ট্যাকেল দেয়া, এটা আরো অনেক। আর সবাই বসে আছে, একটা জাতি যে কেমন হইতে পারে, অর্ধেক মানুষ বসে আছে কখন এটা ফল করবে, কখন এটা বিপদ হবে, কখন একটা কিছু দেখতে পারবে। সো যাই হোক, ড্রামা আমরা ভাল এখানে, লাগে আর কি। হ্যাঁ আমরা এখানেই শেষ করি আজকে, আমরা অনেক বড় পডকাস্ট করে ফেললাম। Yeah, let's do that. চাও।